গত ক্লাসে মেবি গোলীয় তলে আলোর প্রতিসরণের ম্যাথ প্রবলেম সলভ করছিলাম। তো আমরা এই অধ্যায়ে প্রতিসরণ নিয়ে আলোচনা করলাম। প্রথমে আমরা সমতলে আলোর প্রতিসরণ দেখলাম, তারপরে পরপর সমান্তরালভাবে রক্ষিত কয়েকটা মাধ্যমে আলোর প্রতিসরণ দেখলাম, তারপরে গিয়ে প্রিজমে আলোর প্রতিসরণ, প্রিজম মানে আসলে হেলানো তলে আলোর প্রতিসরণ দেখলাম, দেন লাস্টে গোলীয় তলে আলোর প্রতিসরণ দেখছি। আজকে আমরা লেন্সে আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে লাস্ট ওয়ান। আর এর পরবর্তীতে লেন্সে আলোর প্রতিসরণের ক্ষেত্রগুলা কাজে লাগিয়ে আমরা কিভাবে আলোক যন্ত্র তৈরি করতে পারি, সরল অনুবীক্ষণ যন্ত্র, জটিল অনুবীক্ষণ যন্ত্র, নবদূরবীক্ষণ যন্ত্র, এইগুলা কিভাবে আমরা তৈরি করতে পারি, অর্থাৎ লেন্সের ক্রিয়া কার্যকলাপগুলা, এইগুলা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো হেডিংটা লিখে নাও, লেন্সে আলোর প্রতিসরণ। লেন্সে আলোর প্রতিসরণ। লেন্সকে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করতে পারি। লেন্সকে ভাগ করা যায় দুই ভাগে, উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স। উত্তল লেন্স এবং না অবতল লেন্স, অনলাইনে করে নিয়ে যাও। উত্তল লেন্সকে আরো একটা নামে ডাকা হয়, এটা হচ্ছে স্থূল মধ্য লেন্স। স্থূল মধ্য লেন্স। আর অবতল লেন্সকে বলা হয় ক্ষীণ মধ্য লেন্স। ক্ষীণ মধ্য লেন্স। উত্তল লেন্সের আরো একটা নাম আছে, আমরা এটাকে বলি অভিসারী লেন্স। আর অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স। উত্তল লেন্স দেখতে হচ্ছে এরকম, আর অবতল লেন্স দেখতে হচ্ছে এরকম, যদি আমরা লেন্স আঁকি আর কি। এখন উত্তল লেন্সের সংজ্ঞাটা কি? উত্তল লেন্সের সংজ্ঞা হচ্ছে আলোকরশ্মি কোন লেন্সের উত্তল পৃষ্ঠে যদি আপতিত হয় তাহলে ওই লেন্সকে উত্তল লেন্স বলে। কোন পৃষ্ঠে আপতিত হবে? উত্তল পৃষ্ঠে আপতিত হবে, তাহলে ওই লেন্সকে আমরা উত্তল লেন্স বলবো। তাহলে অবতল লেন্সের সংজ্ঞা কি? বইতে লেখা আছে যে লেন্সের অবতল পৃষ্ঠে আলোকরশ্মি আপতিত হয় সেই লেন্সকে অবতল লেন্স বলে, এই হচ্ছে সংজ্ঞা। এখন যদি আমাদের বলে স্থূল মধ্য লেন্স কাকে বলে, স্থূল মধ্য লেন্স আর অবতল লেন্স মানে উত্তল লেন্স একই, তাহলে আমরা স্থূল মধ্য লেন্সের সংজ্ঞা দিতে গিয়ে উত্তল লেন্সের সংজ্ঞাটা লিখে দিলেই হয়ে গেল। কিন্তু যে নাম, সেই নাম অনুযায়ী সংজ্ঞাটা দেওয়া ভালো। মানে কেন উত্তল লেন্সকে স্থূল মধ্য লেন্স বলে, সেই কেন এই কথার উত্তর অনুযায়ী স্থূল মধ্য লেন্সের সংজ্ঞাটা দেওয়া ভালো। স্থূল মধ্য লেন্স কেন বলা হয়? কারণ উত্তল লেন্সের মধ্যভাগ হচ্ছে স্ফীত বা স্থূল, আর প্রান্ত, দুই প্রান্ত হচ্ছে সরু। তো এই কারণে স্থূল মধ্য লেন্সের সংজ্ঞাটা আমরা এভাবে দিব, যে লেন্সের মধ্যভাগ স্ফীত এবং দুই প্রান্ত সরু সেই লেন্সকে স্থূল মধ্য লেন্স বলে। তাহলে একইভাবে এখানে যদি বলা হয় ক্ষীণ মধ্য লেন্স কাকে বলে, তাহলে তুমি কি অবতল লেন্সের সংজ্ঞা দিবা, যে পৃষ্ঠে মানে লেন্সের যে অবতল পৃষ্ঠে আলোকরশ্মি আপতিত হয় তাকে অবতল লেন্স বলে, এইভাবে লিখবা না। তাহলে আমরা বলবো যে লেন্সের মধ্যভাগ সরু আর দুই প্রান্ত ভাগ হচ্ছে স্ফীত বা স্থূল সেই লেন্সকে আমাদের ক্ষীণ মধ্য লেন্স বলে। এই হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞাটা আমরা নাম অনুযায়ী দিব। যদি বলা হয় অভিসারী লেন্স কাকে বলে, উত্তল লেন্সকে কেন অভিসারী লেন্স বলে? উত্তল লেন্স তার প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মিকে বিপরীত পাশে উত্তল লেন্সের প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর কোনো একটা বিন্দুতে মিলিত করে, এটা হচ্ছে প্রধান অক্ষ। আর এই দুই বিন্দু সংযোগ করে দিলে এই সংযোগকারী সরল রেখাটা প্রধান অক্ষকে যে পয়েন্টে সেট করে সেটাকে বলে অপটিক্যাল সেন্টার, বা বাংলায় বললে আলোক কেন্দ্র। এখন একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি এভাবে যদি লেন্সের কোনো একটা পৃষ্ঠে, উত্তল লেন্সের কোনো একটা পৃষ্ঠে আবর্তিত হয়, তাহলে প্রতিসরণের পর দেখা যাবে কি এই রশ্মিগুলো কোনো একটা পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছে, এরকম কোনো একটা পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছে। এই যে পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছে এই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে ফোকাস বিন্দু, ফোকাস পয়েন্ট, ফোকাল পয়েন্ট। এখন এইখান থেকে, এই ফোকাস বিন্দু থেকে এই যে অপটিক্যাল সেন্টার এই পর্যন্ত যে দূরত্ব, আমরা লেন্সের ক্ষেত্রে সকল দূরত্ব পরিমাপ করি হচ্ছে অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র থেকে। আমরা গোলীয় তলের ক্ষেত্রে কোত্থেকে পরিমাপ করতাম? মেরু থেকে। এখানে মেরু থেকে না, আমরা পরিমাপ করব হচ্ছে এই যে আলোক কেন্দ্র থেকে। তাহলে আলোক কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব, এটাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব এফ। আমরা ফোকাস দূরত্ব এটাকে ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করি। বোঝা গেল? তাহলে উত্তল লেন্স কি করতেছে? প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মিকে প্রধান অক্ষের উপর কোনো একটা পয়েন্টে, বিপরীত পাশে প্রধান অক্ষের উপর কোনো একটা পয়েন্টে গিয়ে মিলিত করতেছে। এই যে মিলিত করা, জড়ো করা, কোনো একটা পয়েন্টে একসাথে মিলিত করতেছে, এই মিলিত করাটাকে উচ্চ মার্গীয় বাংলা ভাষায় বলা হয় অভিসারী করা। এই কারণে উত্তল লেন্সকে আমরা বলি অভিসারী লেন্স। আর অবতল লেন্সকে কেন অপসারী লেন্স বলা হয়? এইটা হচ্ছে প্রধান অক্ষ, আর এই যে সংযোজককারী সরল রেখাটা যে পয়েন্টে সেট করবে এটা হচ্ছে আলোক কেন্দ্র, অপটিক্যাল সেন্টার। এই পড়াবো না আজকে, যাও। প্রাইভেট ছিল, আমার বাড়ির আবদার, বিশে এসে বলে প্রাইভেট ছিল, ফাইজলামি লাগাইছে। কি বলতেছিলাম?
মুড নষ্ট হয়ে গেল পড়ানোর। ঠিক আছে, ফাইজলামি শুরু করে এরা। হেলতে দুলতে 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 আসতেছে। মানুষের যদি 20 মিনিট দেরি হয় তাহলে কি এইভাবে আসে কেউ? হ্যাঁ, হাঁপাতে হাঁপাতে আসবে। 7টায় পড়া, 10-এ শুরু করছে, তারপরে এসে ঢুকতে পারে না। আধা ঘন্টা পড়ায় ছেড়ে দিব, ওইটাই ভালো। ঠিক আছে, বুঝতে পারছো? লাস্ট ব্যাচে তো পড়ায় লাভ কি? অল্প একটু পড়ায় ছেড়ে দিব, ওটাই ভালো। হ্যাঁ, আসো তোমরা যেরকম ঢুলতে ঢুলতে আসো, আমি এরকম ঢুলতে ঢুলতে ঢুকবো 7:30টায়। ঠিক আছে, আচ্ছা দেখো, অবতল লেন্সের ক্ষেত্রে এইটুক পড়াইতে গিয়ে 3বার থামা লাগলো আমার। হ্যাঁ, মেজাজটা গরম হবে না? এই যে অবতল লেন্স, এই অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি এবার প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর কোনো একটা পয়েন্টে মিলিত হবে না, অপসারী হবে, ছড়াই পড়বে। এই যে এইভাবে ছড়াই পড়বে, প্রতিসরণের পর গিয়ে এইভাবে ছড়াই পড়বে। এই যে এইভাবে ছড়াই পড়তেছে। এবার এই রশ্মিগুলাকে তুমি যদি পিছন দিকে বর্ধিত করো, তাহলে দেখা যাবে কোন একটা পয়েন্ট থেকে নিঃসৃত হচ্ছে বা কোন একটা পয়েন্ট থেকে প্রধান অক্ষের উপর কোন একটা পয়েন্ট থেকে নির্গত হচ্ছে বলে মনে হবে। তো এই বিন্দুটাকে এই ক্ষেত্রে বলা হবে হচ্ছে ফোকাস পয়েন্ট। আর অপটিক্যাল সেন্টার থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হবে ফোকাস দূরত্ব। তাহলে উত্তল লেন্সে কোন একটা পয়েন্টে গিয়ে মিলিত হয়, জড়ো হয়, কোন একটা পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছে বা জড়ো হচ্ছে, এটা এই ঘটনাটাকে বলা হয় অভিসারী হওয়া। আর অবতল লেন্সে জড়ো হচ্ছে না, ছড়াই পড়তেছে, ঠিক আছে, বিস্তৃত হয়ে যাচ্ছে, এই কারণে এটাকে বলা হয় হচ্ছে অপসারী করা। তাহলে অবতল লেন্স কি করে? প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রাশিকে অপসারী করে, এই কারণে এটাকে বলা হয় হচ্ছে অপসারী লেন্স। তাহলে যদি অভিসারী লেন্স বা অপসারী লেন্সের সংজ্ঞা আসে, তাহলে তোমরা এভাবে লিখবা, অভিসারী লেন্সের ক্ষেত্রে যে লেন্স প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মিকে বিপরীত পাশে প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর কোনো একটা বিন্দুতে মিলিত করে বা অভিসারী করে, সেই লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। আর অপসারী লেন্সের সংজ্ঞাটা তাহলে কিভাবে দিবা? যে লেন্স প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মিকে, তীর চিহ্ন দিতে হবে অবশ্যই, প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মিকে প্রতিসরণের পর অপসারী করে দেয়, ছড়ায় দেয়, তাহলে সেই লেন্সকে বলা হয় হচ্ছে অপসারী লেন্স। অপসারী লেন্সের ক্ষেত্রে বা অবতল লেন্সের ক্ষেত্রে আমি যদি এই পাশ থেকে তাকাই, তাহলে আমার মনে হবে এই রশ্মিগুলা প্রধান অক্ষের উপর এই বিন্দু থেকে আসতেছে, আমার কাছে এটা মনে হবে যে এই বিন্দু থেকে নিঃসৃত হচ্ছে। বাস্তবে কিন্তু ঘটনা এটা না। তাহলে এই বিন্দু থেকে নিঃসৃত হচ্ছে বলে মনে হবে, অবাস্তব ক্ষেত্র। এই কারণে এই ফোকাসটাকে বলা হয় অবাস্তব ফোকাস, আর এই ক্ষেত্রে এই ফোকাসটাকে বলা হয় বাস্তব ফোকাস, প্রকৃত পক্ষে মিলিত হয়েছে। তাহলে এই যে ফোকাস দূরত্বটা, এই ফোকাস দূরত্বটা যেহেতু অবাস্তব দূরত্ব, অবাস্তব ফোকাস, এই কারণে এই ফোকাস দূরত্বটাকে মাইনাস দিয়ে, নেগেটিভ দিয়ে প্রকাশ করতে হবে। আর এই ক্ষেত্রে তো বাস্তব, প্রকৃত পক্ষেই তো আলোক রশ্মিগুলো গিয়ে এই পয়েন্টে মিলিত হয়েছে, এই কারণে এই ফোকাসটাকে আমরা প্লাস দিয়ে লিখবো। আর সকল দূরত্ব কাউন্ট করবো কোত্থেকে? এই যে ফোকাস দূরত্ব কাউন্ট করতেছি কোত্থেকে? আলোক কেন্দ্র, অপটিক্যাল সেন্টার থেকে। এখন কথা হচ্ছে, এইটা আমরা জানি যে অভিসারী লেন্সের ক্ষেত্রে বা উত্তল লেন্সের ক্ষেত্রে এই ঘটনা হয়, রশ্মিচিত্র এরকম হয়। আর অবতল লেন্সের ক্ষেত্রে বা অপসারী লেন্সের ক্ষেত্রে রশ্মিচিত্রগুলা আঁকলে এরকম হয়, এটা আমরা জানি, সেই ছোটবেলা থেকে 9, 10 থেকে এঁকে আসতেছি। প্রশ্ন হচ্ছে কেন এরকম হয়, কেন এমন কি ঘটনা ঘটে, বা উত্তল লেন্সের এমন কি মানে সিক্রেট আছে যার জন্য এই প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি এই পয়েন্টে মিলিত হইলো আর অবতল লেন্সের ক্ষেত্রে ছড়াই পড়লো, অর্থাৎ অপসারী হয়ে গেল। কোন কারণের জন্য? লেন্সের এমন কি গঠনের পার্থক্য যার জন্য এই কাজটা, এই ঘটনাটা ঘটতেছে? তো সেই জিনিসটা আমরা একটু ব্যাখ্যা করার ট্রাই করব। তো তার আগে একটা জিনিস বলো তো, আমি যদি প্রশ্ন করি যে এই পয়েন্টে, কোন একটা পয়েন্টে, এই পয়েন্টে ডাইভারজেন্স কত? ডাইভারজেন্স, ভেক্টর অধ্যায়ের ডাইভারজেন্স, কোন একটা ভেক্টর ফিল্ড সাপোজ এ, তো তার সাথে যদি আমরা ন্যাবলার ডট গুণ করি তাহলে কি পাওয়া যায়? ডাইভারজেন্স। মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে ডট গুণ মানে ডাইভারজেন্স। তাহলে ডাইভারজেন্স, এই ডাইভারজেন্স 3 রকম হইতে পারে, ধনাত্মক ডাইভারজেন্স, ঋণাত্মক ডাইভারজেন্স আর জিরো ডাইভারজেন্স। সহজে এইভাবে মাথায় রাখতে পারো যে ডাইভারজেন্স হচ্ছে পরিবর্তনের হার। তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, বলো তো এই পয়েন্টে পরিবর্তনের হার কেমন? এই যে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল, তাহলে দেখো আলোক রশ্মিগুলা সংকুচিত হয়ে যায়নি, কোন একটা পয়েন্টে মিলিত হয়ে যায়নি, আবার ছড়ায়ও পড়ে নাই এই পাশে। তাহলে যেমন আসছিল এই পয়েন্টে, যেভাবে আসছিল ঠিক সেইভাবে চলে গেছে, কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়নি। তাহলে এই পয়েন্টে ডাইভারজেন্স হবে 0। এবার যদি জিজ্ঞেস করি তাহলে এই পয়েন্টে ডাইভারজেন্স কেমন হবে? দেখো সংকুচিত হয়ে যাচ্ছে, এভাবে কমে আসতেছে, একটা জায়গায়, কোন একটা জায়গায় সংকুচিত হয়ে আসতেছে, জড়ো হয়ে আসতেছে, এই পয়েন্টে ডাইভারজেন্স হবে হচ্ছে নেগেটিভ।
তাহলে বলো তো এই পয়েন্টে ডাইভারজেন্স কি হবে? পজিটিভ, এই যে ছড়াই পড়তেছে। যেমন আমরা দেখো তো এই জিনিসটা পড়ছিলাম কিনা ভেক্টর অধ্যায়, একটা নেগেটিভ চার্জ, সাপোজ এটা হচ্ছে একটা নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জের জন্য বল রেখাগুলো কেমন হবে? বল রেখাগুলো নেগেটিভ চার্জে এইভাবে লম্বভাবে প্রবেশ করবে, এটা হচ্ছে বল রেখাগুলোর ডিরেকশন। তাহলে এই যে নেগেটিভ চার্জের জন্য কোনো একটা পয়েন্টে, সাপোজ এই পয়েন্টে ডাইভারজেন্স কি ছিল? নেগেটিভ ছিল। আর পজিটিভ চার্জ যদি হয় তাহলে বল রেখাগুলো এইভাবে ছড়াই পড়বে, এই যে অপসারী হবে, অনেকটা অপসারী হওয়ার মতো ক্ষেত্র। তাহলে এই পয়েন্টে আমি যদি বলি এই পয়েন্টে ডাইভারজেন্স কত, তাহলে কি ছিল? ধনাত্মক। ঠিক একই রকম এই পয়েন্টে এই ক্ষেত্রে যেহেতু সংকুচিত হয়ে আসতেছে ডাইভারজেন্স ঋণাত্মক, আর এই পয়েন্টে যে ছড়াই পড়তেছে ডাইভারজেন্স হচ্ছে ধনাত্মক। এগুলো অনেক সময় এমসিকিউতে আসতে পারে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। এখানে লেন্সের ক্ষেত্রে কিছু সংজ্ঞা আছে। কি সংজ্ঞা? ফোকাস দূরত্ব কাকে বলে, ফোকাস বিন্দু কাকে বলে, ফোকাস তল কাকে বলে। এই ক্ষেত্রে আলোক কেন্দ্র একটা, কিন্তু বক্রতার কেন্দ্র দুইটা। বক্রতার কেন্দ্র দুইটা। আমাদের গোলীয় তলে শুধুমাত্র আলোক কেন্দ্র ছিল, ওইখানে কোনো বক্রতার কেন্দ্র ছিল না। ঠিক আছে, আলোক মানে সরি উল্টা বললাম, গোলীয় তলে বক্রতার কেন্দ্র ছিল, সেখানে কিন্তু কোনো আলোক কেন্দ্র ছিল না, অপটিক্যাল সেন্টার ছিল না। এই ক্ষেত্রে অপটিক্যাল সেন্টারও থাকবে, এই যে এই পয়েন্টটা হচ্ছে অপটিক্যাল সেন্টার। আর এই ক্ষেত্রে পাশাপাশি বক্রতার কেন্দ্র থাকবে। বক্রতার কেন্দ্র কোনটা? এই একটা গোলীয় তল আর এই একটা গোলীয় তল, দুইটা গোলীয় তল। এখানে এই গোলীয় তলটা যে গোলকের অংশ, সেই গোলকের একটা সেন্টার এই পাশে, আবার এই যে তলটা, এই গোলীয় তলটা যে গোলকের অংশ, তার সেন্টারটা হচ্ছে এই পাশে। তাহলে এই পাশে একটা বক্রতার কেন্দ্র, আবার ঠিক একই পাশে মানে বিপরীত পাশে এখানে গিয়েও আর একটা বক্রতার কেন্দ্র। তাহলে বক্রতার কেন্দ্র কয়টা? দুইটা। বক্রতার কেন্দ্র দুইটা, বক্রতার ব্যাসার্ধও থাকবে দুইটা। প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধকে আমরা বলবো R1, দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ সেটাকে আমরা বলবো হচ্ছে R2। এখন প্রথম পৃষ্ঠ দ্বিতীয় পৃষ্ঠ এটা আসলে কিভাবে বলবো? আলোক রশ্মি এই পাশ দিয়ে আপতিত হচ্ছে, তাহলে প্রথমে সে কোন তলটা পাবে? এই তলটা পাবে। তাহলে এই তলটার জন্য বক্রতার ব্যাসার্ধ সেটা হচ্ছে R1। তারপরে গিয়ে এই তলে আপতিত হচ্ছে, তারপরে গিয়ে দ্বিতীয় তলটা পাচ্ছে, তার জন্য বক্রতার ব্যাসার্ধ হবে R2। ঠিক একইভাবে এখানেও তাই। দেখো এই হচ্ছে একটা গোলকের অংশ, এই যে গোলীয় তলটা, এই গোলকের অংশ, তার যেমন একটা সেন্টার থাকবে, সেইটা হবে একটা বক্রতার কেন্দ্র। ঠিক একইভাবে এই পাশের এই যে তলটা, সেটাও আর একটা গোলকের অংশ, তারও একটা সেন্টার থাকবে, সেটা হবে আর একটা বক্রতার কেন্দ্র। তাহলে এই ক্ষেত্রে বক্রতার কেন্দ্র দুইটা, বক্রতার ব্যাসার্ধ থাকবে দুইটা। প্রথমটাকে বলবো R1, প্রথম বক্রতার ব্যাসার্ধটাকে বলবো R1, আর দ্বিতীয় বক্রতার ব্যাসার্ধটাকে বলবো R2। বুঝতে পারছো? তো এখন আমরা এই জিনিসটা ব্যাখ্যা করার ট্রাই করি যে লেন্সের ক্রিয়া, যে লেন্সে এমন কি ঘটনা ঘটে বা কেন এই যে উত্তর লেন্সে ফোকাস বিন্দুতে প্রধান অক্ষের উপর কোন একটা বিন্দুতে আলোক রশ্মিগুলো মিলিত হয়, আর অবতল লেন্সের ক্ষেত্রে অপসারী হয়, অর্থাৎ ছড়াই পড়ে। তো লেন্সের ক্রিয়া এইটা একটু এবার আমরা ব্যাখ্যা করার ট্রাই করব। দেখো এর আগে আমরা সমতলে আলোর প্রতিসরণ দেখছি, হেলানো তল অর্থাৎ প্রিজম তল। প্রিজম বলতে আসলে কি বুঝি? হেলানো তল বুঝি। তাহলে সেখানেও আলোর প্রতিসরণ আমরা দেখছি। তো প্রথমে দেখো দুইটা সমতল পরস্পরের সাথে সমান্তরালে আছে। এই যে মাঝখানের এই যে প্রতিসারক মাধ্যমটা, এই মাধ্যমের জন্য এই একটা বিভেদ তল, এই প্রতিসারক মাধ্যমের জন্য এই একটা বিভেদ তল, পরস্পরের সাথে কিভাবে আছে? সমান্তরালে। একটা আলোক রশ্মি গিয়ে এই বিভেদ তলে কোনো একটা পয়েন্টে আপতিত হইল, এইখানে একটা অবিলম্ব পাবে। এখন আলোক রশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, ধরলাম এর অপটিক্যাল ডেন্সিটিটা বেশি, হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। তাহলে হালকা থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় অবিলম্বের দিকে বেঁকে যাবে, এই যে অবিলম্বের দিকে বেঁকে গেল। এরপরে এইখানে গিয়ে আবার একটা অবিলম্ব পাবে এই তলে। তাহলে আপতিত এবার নির্গত হওয়ার সময় দেখা যাবে কি যে প্রধান মানে এখানে যেমন এই যে আপতিত যে রশ্মিটা, সেই আপতিত রশ্মিটার সমান্তরালে নির্গত হবে। আমি এই আপতিত রশ্মিটাকে সামনের দিকে বর্ধিত করব, আর নির্গত রশ্মি এটাকে আমরা পেছন দিকে বর্ধিত করব, এই দুইটা সমান্তরাল রেখা পাবো। তাহলে এই যে আপতিত রশ্মিটা যখন এই মাধ্যমের মধ্য দিয়ে প্রতিসরিত হয়ে নির্গত হচ্ছে, তখন কতটুকু কোণে বেঁকে নির্গত হচ্ছে সেটাকে কি বলা হয়? বিচ্যুতি কোণ। তাহলে এই ক্ষেত্রে সেই বিচ্যুতি কোণ মানে বেঁকে যাওয়া কোণ, সহজভাবে বললে আলোর বেঁকে যাওয়া কোণ, এই বেঁকে যাওয়া কোণের মানটা কত হবে? 0 ডিগ্রি হবে। কারণ এই যে আপতিত রশ্মি আর এই যে নির্গত রশ্মি এরা পরস্পরের সাথে কোনো কোণ তৈরি করে? একটুও বেঁকে নির্গত হয়নি, যেভাবে আপতিত হয়েছিল ঠিক একইভাবে নির্গত হয়ে গেছে, সমান্তরালে নির্গত হয়ে গেছে। তাহলে ডেলের মানটা কত ছিল? 0। ডেলের মানটা কখন 0 থাকবে না? কখন 0 থাকবে না? যখন এই দুইটা তল পরস্পরের সাথে সমান্তরালে থাকবে না, পরস্পরের সাথে এভাবে হেলায় থাকবে। এই হেলায় থাকে কোথায়? প্রিজমে। এই যে প্রিজমে দেখো এই যে দুইটা তল, এই একটা তল আর একটা তল, এই যে প্রিজম মাধ্যমের প্রতিসারাঙ্ক ধরো মিউ, তাহলে এই একটা তল এই একটা তল পরস্পরের সাথে হেলানো আছে। এই যে হেলানো তলের এই যে কোণটা, এটাকে বলা হয় প্রিজম কোণ, দ্যাট ইজ এ। আলোক রশ্মি এসে এই তলে এই বিন্দুতে আপতিত হইল, এবার এইখানে একটা এরকম অবিলম্ব পাওয়া যাবে। আলোক রশ্মি হালকা থেকে কোথায় যাচ্ছে? ঘনতে, অবিলম্বের দিকে বেঁকে যাবে, এই যে অবিলম্বের দিকে বেঁকে গেল। এরপরে এই পয়েন্টে যখন আপতিত হইল, তখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে যাচ্ছে হালকা মাধ্যমে, তাহলে এই পয়েন্টে আর একটা অবিলম্ব পাবে,
এবার ঘন থেকে হালকাতে যাওয়ার সময় অবিলম্ব থেকে এই যে দূরে সরে যাবে। এবার দেখো আপতিত রশ্মি আর নির্গত রশ্মি এদের কিন্তু মধ্যবর্তী একটা কোণ আছে, এই কোণটাকে বলা হয় বিচ্যুতি কোণ। তাহলে এই বিচ্যুতি কোণের মানটা থাকবে কি হলে, যদি প্রিজম কোণ থাকে। সহজ কথা, এই হেলানো তলের মধ্যবর্তী একটা কোণ থাকে। আগে এই ক্ষেত্রে এ অর্থাৎ দুইটা হেলানো তলের মধ্যবর্তী কোণ কত ছিল? 0 ছিল, এই কারণে ডেলের মানটাও ছিল 0। এখন এই হেলানো তলের কোণের মানটা যত বাড়তে থাকবে ডেলেরও কিন্তু মানটা আস্তে আস্তে তত বাড়তে থাকবে। আমি এই যে তলটাকে যত বেশি হেলাই দিব তত কিন্তু আলো বেশি বেঁকে নির্গত হবে। যত বেশি হেলানো থাকবে তত বেশি বেঁকে নির্গত হবে। তাহলে তত বেশি বেঁকে যদি নির্গত হয় তাহলে ডেলের মানটাও তত বাড়তে থাকবে। তাহলে এর মানটা বাড়তে থাকলে আস্তে 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 ডেলের মানটাও বাড়তে থাকবে। মানে যত বেশি হেলানো হবে আলোক রশ্মি তত বাড়বে। সহজ কথা, যত বেশি হেলানো হবে আলোক রশ্মি তত বাড়বে। এইবার আসো আমরা যেটা বুঝতে চাই সেটা হচ্ছে লেন্সের ক্রিয়া। একটা উত্তল লেন্সকে, বেশ বড় সড়ো একটা উত্তল লেন্সকে এখানে আঁকলাম। এবার এই লেন্সকে আমি কয়েকটা টুকরা করব। এইটা হচ্ছে মাঝখানের টুকরাটা, এটা হচ্ছে মাঝখানের অংশটা, এই যে কেটে ফেললাম, টুকরা করলাম। এই একটা অংশ আর উপরে মোট এখানে 3টা অংশ, নিচেও একইভাবে এই একটা অংশ, আর এই যে মাঝখান থেকে কেটে ফেললে এখানে আরো 2টা অংশ। এখন এটাকে যে আমি কাটছি, ভাগ করছি, এটা বোঝানোর জন্য আমি মোটামুটি এইভাবে আঁকতেছি যে আমি একটা লেন্সকে কেটে কয়েকটা টুকরা করছি। একটা উত্তল লেন্স, তাকে কেটে এরকম কয়েকটা টুকরা করা হয়েছে। এই যে মোট 3, 3, 6 আর 1 7টা টুকরা। এবার দেখো খেয়াল করো, এখানে এইটা একটা প্রিজম না, এইটা একটা প্রিজম না। আমি যখন এই যে কেটে ফেলছি, টুকরা টুকরা করে ফেলছি, তখন একটা প্রিজম, একটা প্রিজম। আসলে লেন্সকে আমি কয়েকটা প্রিজমে ভাগ করে ফেলছি, এখানে সবগুলাই হচ্ছে এক একটা প্রিজম। এখন তুমি এটা মেনে নিচ্ছ বা এটা বুঝতে পারতেছো যে এইটা আর এইটা প্রিজম বলা যায়। এই যে প্রিজমের মতো দেখতে, এই যে প্রিজম, এইটা আর এইটাকে প্রিজম বলা যায়। কিন্তু মাঝখানের এগুলাও কি প্রিজম? মাঝখানের এগুলাও প্রিজম। প্রিজম হইতে গেলে ত্রিভুজই হইতে হবে এমন কোনো কথা নাই। প্রিজম এটাও হইতে পারে, এটা প্রিজম হইতে পারে। দেখো এইটা প্রিজম হইতে পারে না। প্রিজম মানে আসলে, প্রিজমকে যদি বলি, প্রিজম মানে আসলে কি? হেলানো তল, দুইটা হেলানো তল। সহজ কথা, দুইটা হেলানো তল। তাহলে দেখো এই তলটা আর এই তলটা পরস্পরের সাথে সমান্তরালে আছে, হেলায় আছে। তাই একটা আলোক রশ্মি মনে করে এই পয়েন্টে গিয়ে আপতিত হইলো, তারপরে এইভাবে এখানে এসে আপতিত হবে আবার, মানে ঘন মাধ্যমে প্রবেশ করছে, হালকা থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে, এই যে অবিলম্বের দিকে বেঁকে যাবে। তারপরে এই পয়েন্টে এসে আপতিত হয়েছে, এইটা আর একটা অবিলম্ব, নির্গত হওয়ার সময় দেখো আবার এইভাবে অবিলম্ব থেকে দূরে সরে নির্গত হচ্ছে। তাহলে এখানে যে ঘটনা ঘটছে এখানেও ঠিক সেম ঘটনাটা ঘটছে। তাহলে এটাও তো প্রিজম হিসেবে কাজ করতেছে, তাই কিনা? তাহলে এটাও প্রিজম আমি বলতে পারবো। এখন তুমি বলতে পারো ভাই প্রিজম বলতেছেন, প্রিজম কোণ কোথায়? এখানে তো প্রিজম কোণ নাই। প্রিজম কোণ নাই, কিন্তু তুমি এই রেখাটাকে বর্ধিত করো এইদিকে, আর এই রেখাটাকে এইদিকে বর্ধিত করো, দেখো তো কোন একটা পয়েন্টে গিয়ে তারা মিলতেছে না? তাহলে যে পয়েন্টে গিয়ে মিলতেছে ওই পয়েন্টে যে কোণটা তৈরি করতেছে ওই কোণটাই হচ্ছে প্রিজম কোণ। তাহলে প্রিজম কোণ আছে কিনা? এখানে প্রিজম কোণ আছে। মানে ব্যাপারটা হয়েছে কি, তোমার কাছে এই প্রিজমটা ছিল, এখন এই প্রিজমটা কোনো কারণে ভেঙে গেছে, মনে করো এই অংশটা ভেঙে গেছে, আমার হাত দিয়ে পড়ে গেছে, পড়ে এই অংশটা ভেঙে গেছে। তো ভেঙে গেলে কি এটার প্রিজম নাই? অবশ্যই এটা প্রিজম আছে। মানে অনেকে ভাবে কি প্রিজম মানে ত্রিভুজ হইতে হবে, ত্রিভুজের মতো এরকম হইতে হবে, তা না। প্রিজম মানে সহজ কথা, প্রিজম মানে হচ্ছে দুইটা হেলানো তল। তাহলে এখানে দেখো তো এই তলটা, এই যে এই তলটা আর এই তলটা পরস্পরের সাথে হেলানো না। আবার একইভাবে এই তলটা পরস্পরের সাথে হেলানো না। এই যে এই তলটা আর এই তলটা পরস্পরের সাথে খুবই সামান্য কোণে হেলানো। বা দেখো এই ক্ষুদ্র পোর্শনে তুমি বলতে পারো যে এই তলটা আর এই তলটা পরস্পরের সাথে সমান্তরাল। ঠিক আছে, হেলানোই ছিল কিন্তু এরা কি হয়ে গেছে? সমান্তরাল, মানে 0 ডিগ্রি কোণে হেলানো। তারপরে এইটা আবার মানে একটু বেশি কোণে হেলানো, এর চেয়ে এটা তো 0 ডিগ্রি। এই যে দুইটা তলের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তার চেয়ে একটু বেশি কোণে হেলানো, এর চেয়ে আরো বেশি কোণে হেলানো, এই যে দুইটা তল আরো বেশি কোণে হেলানো, সবচেয়ে বেশি কোণে কোনটা হেলানো? এইটা। তাহলে এর মধ্যে বলো তো কোন দুইটা সবচেয়ে বেশি কোণে হেলানো? উপরেরটা, নিচেরটা সবচেয়ে বেশি কোণে হেলানো। তাই আমি বলছিলাম, একটু আগেই বলছিলাম, যত বেশি কোণে হেলানো থাকবে তত কিন্তু আলোক রশ্মি বেশি বাঁকবে। তাহলে আলোক রশ্মি এখান থেকে মনে করো একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে পাঠালাম, কোনটা বেশি বাঁকাবে? উপরেরটা, নিচেরটা সবচেয়ে বেশি বাঁকাবে। তারপরে এইটা একটু বাঁকাবে, এর চেয়ে একটু কম বাঁকাবে, ঠিক আছে, এর চেয়ে একটু কম এটা বাঁকাবে, এর চেয়ে একটু কম এইটা বাঁকাবে, তারপরে এর চেয়ে একটু কম এটা বাঁকাবে, এর চেয়ে একটু কম এইটা বাঁকাবে, আর এইটা দেখো একেবারে বাঁকাবেই না। কেন বাঁকাবে না? কারণ এই ক্ষেত্রে এই দুইটা তল পরস্পরের সমান্তরাল। তুমি দেখো এবার আমি এই পাশ থেকে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি পাঠালাম, এই যে একটা আলোক রশ্মি এই তলে গিয়ে আঘাত করলো, একটা আলোক রশ্মি এই তলে গিয়ে আঘাত করলো, একটা আলোক রশ্মি এই তলে গিয়ে আঘাত করলো, আর একটা আলোক রশ্মি এই তলে গিয়ে আঘাত করলো। এরকম একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আমি পাঠালাম। এইবার একটু দেখো ঘটনাটা কি হয়। এই তলে যে আলোক রশ্মিটা আপতিত হয়েছে, দেখো তো এই তলের সাথে এই তলের পোর্শনে লম্বভাবে আপতিত হয়েছে না?
এই যে এটা তল, এই তলের সাথে কিভাবে আপতিত হয়েছে? লম্বভাবে। তাহলে অভিলম্ব বরাবর আপতিত হইল না? আচ্ছা, অভিলম্ব বরাবর যদি আপতিত হয় ওই আলোক রশ্মি বাঁকবে? বাঁকবে না। তাহলে এই বরাবর সোজা এই মাধ্যমে প্রবেশ করবে, অর্থাৎ প্রতিসরিত হবে। তারপরে আবার এই তলে এসে আঘাত করবে না? দেখো তো, এই যে এই তলে এসে আঘাত করলো না, এই তলে আবার কিভাবে আপতিত হইলো? লম্বভাবে। এই যে এখানে অবিলম্ব আঁকো, এটা লম্ব, অবিলম্ব হবে। তাহলে এই বরাবর আলোক রশ্মিটা পাস করে চলে আসবে। দেখো এইটাই হচ্ছে সেই প্রধান অক্ষ। তাহলে আলোক রশ্মি যদি প্রধান অক্ষ বরাবর আপতিত হয় সেটা কি আর বাঁকে? দেখো কোথাও বাঁকে নাই। প্রধান অক্ষ বরাবর আপতিত হয়েছে, এই যে সোজা চলে আসছে। প্রধান অক্ষ বরাবর আপতিত হয়েছে, এই যে সোজা চলে আসছে, এটা কিন্তু আর বাঁকে নাই। এইবার আসো, এই আলোক রশ্মিটার কথা চিন্তা করো তো। এইটা, এই আলোক রশ্মিটা এসে এই পয়েন্টে আপতিত হয়েছে, এই যে আলোক রশ্মিটা এসে এই পয়েন্টে আপতিত হয়েছে। তাহলে এই পয়েন্টে সে একটা অবিলম্ব পাবে। দেখো তো হেলানো তলটা, দেখো তো এইটা না হেলানো তল, এই যে এইটা হচ্ছে হেলানো তল, কালো কালি দিয়ে কি এটাকে, এইটা হচ্ছে হেলানো তল। এই হেলানো তলের ওই পয়েন্টে কি পাবে? একটা অবিলম্ব। আচ্ছা, এইটা হচ্ছে অবিলম্ব, মানে তলের লম্ব, এটা তল, এই তলের লম্বটা হচ্ছে অবিলম্ব। আলোক রশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, অবিলম্বের দিকে বেঁকে যাবে। তাহলে হালকা থেকে ঘনতে, লালটা অবিলম্ব, অবিলম্বের দিকে বেঁকে যাবে, এরকম হবে না? অবিলম্বের দিকে বেঁকে যাবে, অবিলম্বের দিকে বাঁকায় দাও, এই যে অবিলম্বের দিকে বাঁকায় দিলে, দেখো তো বাঁকছে কিনা? বেঁকে গিয়ে আবার এই পয়েন্টে আপতিত হচ্ছে না, ওই পয়েন্টে আরো একটা অবিলম্ব পাবে, এটা হচ্ছে অবিলম্ব। এবার আলোক রশ্মি ঘন থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, ঘন থেকে হালকা মাধ্যমে যাচ্ছে। তাহলে এবার অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এই যে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে এইদিকে যাবে না, উপরের দিকে যাবে না? তাহলে অবিলম্ব থেকে দেখো দূরে সরে গেল, দূরে সরে এই পয়েন্ট দিয়ে চলে যাচ্ছে না, পাস করতেছে না? দেখো তো এই পয়েন্টে, প্রধান অক্ষের উপর এই পয়েন্টে মিললো কিনা? এই আলোক রশ্মিটা মিললো। এবার আসো উপরেরটা দেখি আমরা। উপরে এই আলোক রশ্মিটা এসে এই পয়েন্টে আপতিত হয়েছে, তাহলে ওই পয়েন্টে অবিলম্ব আঁকি, এই যে তলের সাথে লম্ব, এটা হচ্ছে অবিলম্ব। আলোক রশ্মি এবার অবিলম্বের দিকে বাঁকবে, তাই না? এই যে হালকা থেকে ঘনতে অবিলম্বের দিকে, তাহলে কোন দিকে আসবে? নিচের দিকে না? এই যে অবিলম্বের দিকে বাঁকবে, অবিলম্বের দিকে বেঁকে গেল। দেখো খুব সামান্য বাঁকাইছে, অবিলম্বের দিকে বেঁকে আবার এই পয়েন্টে আপতিত হয়েছে। ওই পয়েন্টে আবার একটা অবিলম্ব পাবে, এই যে অবিলম্ব। ঘন থেকে এবার কোথায়? হালকাতে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তার মানে নিচের দিকে না? দেখো তো এই যে অবিলম্ব থেকে দূরে সরে আসবে, তাহলে নিচের দিকে যদি চলে আসে তাহলে দেখো তো এই পয়েন্ট দিয়ে এরকম চলে যাবে না? দেখো তো এই পয়েন্ট দিয়ে গেল কিনা? তাহলে দেখো এই রশিটা আর এই রশিটা প্রধান অক্ষের উপর কোনো একটা পয়েন্ট দিয়ে চলে যাচ্ছে না? ঠিক একইভাবে তাহলে মাঝখানে রশিগুলা কেমন হবে? আমরা আঁকি, এইটা একটু আঁকি। দেখো এটা হচ্ছে তল, এটা হচ্ছে তল, তাহলে তলের ওই পয়েন্টে এইটা হচ্ছে লম্ব, এই যে তলের ওই পয়েন্টে লম্ব। অবিলম্বের দিকে বাঁকবে না? হালকা থেকে কোথায়? ঘনতে, অবিলম্বের দিকে বেঁকে যাবে, বাঁকায় দাও অবিলম্বের দিকে, এই যে অবিলম্বের দিকে বাঁকায় দিলাম। এসে এই পয়েন্টে আবার আপতিত হইলো না? এই পয়েন্টে আবার একটা লম্ব টানবো, এই যে এটা লম্ব, এই লম্বটা অবিলম্ব। ঘন থেকে কোথায় যাচ্ছে? হালকাতে, তাহলে ঘন থেকে হালকাতে গেলে এবার অবিলম্ব থেকে দূরে সরে যাবে। কিন্তু এবার দেখো খেয়াল করো, এটা আলোক রশ্মিকে যে পরিমাণ বাঁকাইছে, যত বেশি কোণে বাঁকাইছে, এ কি তত বেশি কোণে বাঁকাবে? এখানে বেশি হেলানো তল ছিল আর এখানে একটু কম, এর তুলনায় একটু কম হেলানো তল, হেলানো তল আছে বাট কম হেলানো তল, তাহলে এ একটু কম বাঁকাবে না, এর তুলনায় অত বেশি বাঁকাবে না। তাহলে এর মতো করে যদি একটু কম বাঁকাই, এর তুলনায় যদি সামান্য একটু কম বাঁকাই, তাহলে দেখো তো এই বিন্দু দিয়ে নির্গত হয়ে চলে যাচ্ছে না? তাহলে দেখো এই যে প্রধান ফোকাস দিয়ে নির্গত হচ্ছে। ঠিক একইভাবে এইগুলাকে কি আর আমার আঁকা লাগবে? তাহলে এইটা এই বরাবর যাবে, তারপর এখান থেকে এই বরাবর চলে যাবে, এইটা এই বরাবর আসবে, তারপর এখান থেকে এই বরাবর চলে যাবে, এই আলোক রশ্মিটা এই বরাবর আসবে, তারপর এখান থেকে এই বরাবর চলে যাবে। তাহলে দেখো তো সবগুলো রশ্মি এই পয়েন্ট দিয়ে যাচ্ছে না? তাহলে প্রধান ফোকাসের উপর, প্রধান অক্ষের উপর এই যে কোনো একটা বিন্দু দিয়ে চলে যাচ্ছে, এই বিন্দুটাকে বলা হচ্ছে প্রধান ফোকাস। হচ্ছে তো? তাহলে উত্তর লেন্সের ক্ষেত্রে রশ্মিচিত্র এরকম হবে তো? তাহলে আমরা আগে উত্তর লেন্সের ক্ষেত্রে এই যে রশ্মিচিত্র আঁকতাম, মুখস্থ আঁকতাম, তাহলে এইটা যে হবে সেই জিনিসটা এবার ব্যাখ্যা করতে পারলাম। উত্তর লেন্সের ক্ষেত্রে রশ্মিচিত্র কিভাবে ব্যাখ্যা করলাম? লেন্সের মাধ্যমে, সরি প্রিজমের মাধ্যমে। কিভাবে ব্যাখ্যা করলাম? প্রিজমের মাধ্যমে। তাহলে প্রিজমে আলোক রশ্মির যদি ক্রিয়াটা তুমি বোঝো, বা আলোক রশ্মি কিভাবে বাঁকে এটা যদি তুমি বোঝো, তাহলে লেন্সের ক্রিয়াটা তুমি ব্যাখ্যা করতে পারবা না। তাহলে কেউ যদি তোমাকে এখন জিজ্ঞেস করে উত্তর লেন্সে কিভাবে এরকম রশ্মিচিত্র ফর্ম করে, তাহলে তুমি কিন্তু এই জিনিসটা এখন সুন্দর করে ব্যাখ্যা করে দিতে পারবা। আচ্ছা, আমরা উত্তর লেন্সের ব্যাপারটা বুঝলাম। অবতল লেন্সের ক্ষেত্রে এত ডিটেলস আর রাখবো না, জাস্ট একটু ছোট করে আঁকবো। দেখো তো অবতল লেন্সটা দেখতে এরকম না? অবতল লেন্স দেখতে মোটামুটি এরকম না? এখন এই অবতল লেন্সকে যদি আমি এরকম কয়েকটা টুকরা করি, তো এরকম পাওয়া যাবে উত্তল লেন্সের মতো। তো তুমি এইভাবে বোঝো, দেখো একটা অবতল লেন্সের এইখানে আমি এইভাবে বলতেছি যে দুইটা প্রিজমকে আমি জাস্ট উল্টা করে রেখে দিছি, এই যে দুইটা প্রিজম, এই দুইটা প্রিজমকে উল্টা করে রেখে দিছি। দেখো তো অনেকটা এরকম না? এবার একটা আলোক রশ্মি এই বরাবর আপতিত হইলো, একটা আলোক রশ্মি এই বরাবর আপতিত হইলো, আর একটা আলোক রশ্মি এই বরাবর আপতিত হইলো, প্রধান অক্ষের সমান্তরাল।
তাহলে এই যে আলোক রশ্মিটা আপতিত হইলো এটা কিন্তু এখানে প্রায় সমতল পাচ্ছে, দেখো এখানে এই যে সমতল পাচ্ছে না, তাহলে এই আলোক রশ্মিটা কিন্তু পুরো এই বরাবর চলে যাবে, এই বরাবর পাস করবে। আচ্ছা, এই আলোক রশ্মির অবস্থাটা কি হবে দেখি তো আমরা একবার। এখানে এই তলে এটা হচ্ছে অবিলম্ব, আলোক রশ্মি এসে আপতিত হইলো, হালকা থেকে কোথায় যাচ্ছে? ঘন মাধ্যমে, তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, হালকা থেকে অবিলম্বের দিকে বেঁকে যাবে। তাহলে হালকা থেকে ঘনতে যাচ্ছে, অবিলম্বের দিকে বেঁকে যাবে। তাহলে এইটা তো অবিলম্ব, আলোক রশ্মির এই বরাবর যাওয়ার কথা ছিল, তাহলে অবিলম্ব থেকে যদি বেঁকে যায় তাহলে দেখো তো এই বরাবর যাবে না, মানে অবিলম্বের দিকে যদি বেঁকে যায় এই বরাবর যাবে। এরপরে এখানে আবার একটা অবিলম্ব পাচ্ছে, এবার কি হবে? অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তাহলে অবিলম্ব থেকে এই যে এটা অবিলম্ব, অবিলম্ব থেকে এই যে দূরে সরে গেল। ঠিক একইভাবে এইখানে আঁকো, এইটা হচ্ছে অবিলম্ব, তাহলে আলোক রশ্মি হালকা থেকে কোথায় যাচ্ছে? ঘন মাধ্যমে, কি হবে? অবিলম্বের দিকে বাঁকবে, অবিলম্বের দিকে বাঁকায় দাও, এই যে অবিলম্বের দিকে বাঁকাই দিলাম। এরপরে এইখানে আবার একটা লম্ব টানো, এবার কি হবে? ঘন থেকে হালকা, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এই হচ্ছে অবিলম্ব, এটা থেকে দূরে সরে যাবে। তাহলে এটা থেকে দূরে সরে গেলে এইভাবে চলে যাবে না? তাহলে এবার কি হইলো? মিলিত হইলো না ছড়াই পড়লো? ছড়াই পড়লো। এবার এইটাকে তুমি পিছন দিকে বর্ধিত করো, এই রশ্মিটাকে এরকম পিছন দিকে বর্ধিত করো, এই যে পিছন দিকে বর্ধিত করলাম। এই রশ্মিটাকে এইটাকেও তুমি পিছন দিকে বর্ধিত করো, তাহলে দেখো তো বর্ধিত করলে এই পয়েন্টে মিলতেছে না? তাহলে মনে হবে যেন এই রশ্মি দুইটা এই পয়েন্ট থেকে নির্গত হয়ে আসতেছে। তাহলে এটা হচ্ছে অবতল লেন্সের জন্য অবাস্তব ফোকাস। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে ক্রিয়ানীতিটাও আমরা বুঝলাম, অবতল লেন্সের ক্ষেত্রে রশ্মি চিত্রটা কেন এরকম হলো সেটাও বুঝলাম। এখানে আমি কয়টা আঁকছি? 3টা আঁকছি। তা আমি যদি অনেকগুলো রশ্মি আঁকতাম তাহলে ব্যাপারটা অনেকটা এরকম হইতো না? তাহলে বোঝা গেছে রশ্মি চিত্র কেন এরকম হবে, বোঝা গেছে। এখন কি আর মুখস্থ করা লাগবে যে বইতে দেখছি এরকম তাই এরকম হয়, তা কি? এখন কিন্তু কিভাবে ফর্ম হচ্ছে আলোক রশ্মিগুলা, কিভাবে উত্তল লেন্সের ক্ষেত্রে কোন একটা পয়েন্টে মিলিত হচ্ছে অর্থাৎ অভিসারী হচ্ছে, এবং অবতল লেন্সের ক্ষেত্রে কিভাবে অপসারী হচ্ছে, এটা কিন্তু আমরা এই যে চিত্র এঁকে এঁকে প্রিজমের ক্রিয়ানীতির মাধ্যমে ব্যাখ্যা করতে পারলাম। ঠিক আছে, ওকে। তো বুঝবো আজকের ক্লাসে যেটা আমরা পড়তে যাচ্ছি মূলত সেটা হচ্ছে লেন্স প্রস্তুতকারক সমীকরণ। মানে আমরা দেখতে চাই কোন একটা লেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে লেন্সের ফোকাস দূরত্বটা নির্ণয় করতে পারি। আমাদের লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক জানা থাকবে। ধরো এটা হচ্ছে একটা লেন্স, এই লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক আমাদের জানা, লেন্সের বাইরে কোন মাধ্যম আছে সেই মাধ্যমের প্রতিসারাঙ্ক আমাদের জানা। ধরো বাইরের মাধ্যমটাকে আমরা বললাম μ1, লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক এটাকে আমরা বললাম μ2, প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ এটাকে আমরা বললাম r1, দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ এটাকে আমরা বললাম r2। তো এগুলো জানা থাকলে এই লেন্সের ফোকাস দূরত্ব f কত হবে এইটা আমরা কিভাবে বের করতে পারি সেটা দেখব। বুঝতে পারছো তো? তার জন্য একটা ইকুয়েশনের ডেরিভেশন আমরা দেখব এবং তারপরে সেই ইকুয়েশন থেকে আমরা কিভাবে ফোকাস দূরত্ব বের করতে পারি সেটা বুঝবো। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয়। তাহলে লিখো, এটাকে বলা হয় লেন্স প্রস্তুতকারক সমীকরণ। লেন্স প্রস্তুত কারক সমীকরণ। এই প্রমাণটা আমি করাবো, তোমরা কেউ লিখবা না, প্রমাণটা খুব ভালো করে দেখবা, লেখার দরকার নেই আপাতত। এইটা হচ্ছে একটা উত্তল লেন্স, আমি উত্তল লেন্স দিয়ে ব্যাপারটা বুঝাবো। এই হচ্ছে একটা উত্তল লেন্স। উত্তল লেন্সের যে মাধ্যমটা, লেন্স মাধ্যম যেটা, তার প্রতিসারাঙ্ক হচ্ছে μ2। লেন্সের বাইরে এ পাশে যে মাধ্যমটা আছে সেইটা হচ্ছে μ1, আর লেন্সের বাইরে ওই পাশে যে মাধ্যমটা আছে সেটাকে আমি বললাম μ3। এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ। এখন প্রধান অক্ষের উপর এইখানে মনে করো একটা বস্তু আছে, বস্তুটা হচ্ছে O। এই উত্তল লেন্সের দুইটা প্রান্ত যদি সংযোগ করে দেওয়া হয় তাহলে এই সংযোগ রেখা এই প্রধান অক্ষকে যে পয়েন্টে ছেদ করে সেটাকে বলা হয় আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। এটাকে আমি বললাম এটা হচ্ছে O'। আমি এখন দেখতে চাই লেন্সের প্রতিসরণের পরে এই ও বস্তুটার বিম্বটা কোথায় তৈরি হয়, বিম্বটা কিভাবে তৈরি হয়। তাহলে এই বস্তু থেকে একটা আলোক রশ্মি প্রথমে সোজা এই বরাবর চলে যাবে, প্রধান অক্ষ বরাবর চলে যাবে। যেটা প্রধান অক্ষ বরাবর যাবে সেই রশ্মিটা কি বাঁকবে? সেই রশ্মিটা এইভাবে সোজা এদিকে চলে যাবে, এটা বাঁকবে না। একটা আলোক রশ্মি দিয়ে কোনোদিন বিম্ব পাওয়া যাবে? অ্যাটলিস্ট দুইটা লাগবে। তাহলে এখান থেকে আর একটা আলোক রশ্মি গিয়ে এই তলে আপতিত হলো, এই বিন্দুতে আপতিত হইল, প্রথম তলে গিয়ে আপতিত হইল। এই যে উত্তল লেন্সটা কয়টা গলীয় তলের অংশ? এই একটা গলীয় তল, এই একটা গলীয় তল, এদের দিয়েই তো আসলে লেন্সটা তৈরি করা হয়েছে। দুইটা গলীয় তল নিয়েই লেন্সটা তৈরি হয়েছে। তাহলে যখন এই পয়েন্টে গিয়ে আপতিত হবে তখন এই গলীয় তলে লেন্সের আলোর প্রতিসরণ হবে। তারপরে এই আলোক রশ্মিটা ভেতরে প্রবেশ করে আবার দেখো এই যে গলীয় তলটা আছে সেই গলীয় তলের উপরে আপতিত হবে। তাহলে এই ক্ষেত্রে প্রতিসরণ কয়বার ঘটবে? দুইবার ঘটবে। এই তলে প্রতিসরণ, এই তলে প্রতিসরণ। কেমন তল এগুলো? গলীয় তল। আচ্ছা, গলীয় তলে প্রতিসরণ আমরা করছি না?
তাহলে গোলীয় তলে প্রতিসরণের জন্য এই সূত্রটা এরকম পাইছিলাম না, যে μ2 ডিভাইডেড বাই ভি প্লাস μ1 ডিভাইডেড বাই ইউ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই আর। বাহ, ভালোই তো মুখস্থ করছো। তো এই হচ্ছে গোলীয় তলে প্রতিসরণের সূত্র। এখন এই সূত্রটা আমাদের কয়বার খাটাইতে হবে? এখানে 2 বার, কারণ প্রতিসরণ এখানে কয়বার হবে? প্রথম তলে একবার প্রতিসরণ, দ্বিতীয় তলে একবার প্রতিসরণ, মোট 2 বার প্রতিসরণ হবে। এখন আমি দেখতে চাই যে প্রথম তলে প্রতিসরণটা কিভাবে হয়। আলোক রশ্মি যদি এখানে প্রথম তলে প্রতিসরিত হয়ে না বাঁকতো, তাহলে তো তার এই বরাবর যাওয়ার কথা ছিল, যদি না বাঁকতো, কিন্তু বাঁকবে তো। এইটা হচ্ছে আলোকীয় হালকা মাধ্যম, তার তুলনায় লেন্স মাধ্যমটা হচ্ছে আলোকীয় ঘন মাধ্যম। লেন্স মাধ্যমের অপটিক্যাল ডেন্সিটিটা বেশি। এখন হালকা থেকে যখন ঘনতে যাবে তখন অবশ্যই অবিলম্বের দিকে বাঁকবে, এই আলোক রশ্মি এই বরাবর যাইতে পারে না। তাহলে আগে আমার দেখতে হবে এখানে অবিলম্বটা কি হয়। তাহলে এই যে গোলীয় তলটা, সেটা যে গোলকের অংশ, সেই গোলকের সেন্টার হবে এই গোলীয় তলের জন্য, প্রথম গোলীয় তলের জন্য আলোক মানে বক্রতার কেন্দ্র। এবার এই পয়েন্টটা আর ওই বক্রতার কেন্দ্র সংযোগ করে দিলে যে বক্রতার ব্যাসার্ধ পাওয়া যাবে, সেটা হবে এই পয়েন্টে অঙ্কিত অবিলম্ব। ধরো এই বিন্দুটাকে আমি বললাম এ বিন্দু, তাহলে আমি এই পয়েন্টে বক্রতার ব্যাসার্ধ আঁকি, এই পয়েন্টে এইটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। তাহলে এই বিন্দুটা হচ্ছে আলোক কেন্দ্র, এটাকে আমি বললাম C1। তাহলে দেখো তো এ C1 এটা প্রথম গোলীয় তলের, এটা হচ্ছে প্রথম তল, এটা হচ্ছে প্রথম তল। তাহলে প্রথম গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ না, এই বক্রতার ব্যাসার্ধটাকে আমি বলবো R1। এইবার আলোক রশ্মি প্রতিসরিত হবে হালকা থেকে ঘনতে, অবিলম্বের দিকে বেঁকে আসবে, এভাবে অবিলম্বের দিকে বেঁকে আসবে। বাঁকায় দাও, অবিলম্বের দিকে বাঁকায় দাও। এই যে অবিলম্বের দিকে বেঁকে আসলো, দেখো তো বাঁকছে কিনা। অবিলম্বের দিকে বেঁকে এসে এই পয়েন্টটা আপতিত হইল না। এখন খেয়াল করো, এই তলটা মনে করো নাই, আমরা প্রথম তলের ব্যাপার স্যাপার দেখতেছি। এই তলটাকে এখান থেকে ধরে মনে করো আমি কোনোভাবে সরাই রাখলাম, এই যে সরাই রাখছি, এই তলটা আর এখানে নাই। তাহলে এই তলটা যদি না থাকতো, তাহলে এই আলোক রশ্মিটা এইভাবে সামনের দিকে যাইতো না, এভাবে এভাবে গিয়ে একটা সময় এই পয়েন্টে মিলিত হইতো। তাহলে এখানে আমি কিন্তু এই বস্তুটার একটা বিম্ব পাইতাম, এই যে বিম্বটা মনে করো পি, এখানে বিম্ব বিম্ব পেতাম, এই যে লিখে রাখলাম। এখন এখানে আমি আসলে বিম্ব পাবো না। কেন? কারণ এইখান থেকে আলোক রশ্মি এই বরাবর সোজা গিয়ে এই পয়েন্টে মিলবে না, কারণ আরো একটা তল আছে। এই আলোক রশ্মিটা আরো একবার প্রতিসরিত হবে। এবার যখন প্রতিসরিত হচ্ছে তখন এই তলে গিয়ে আঘাত করতেছে না, এই যে এই তলে গিয়ে আঘাত করতেছে। কেমন তল এটা বলো তো এবার? অবতল তল। আগে কেমন তল ছিল? উত্তল তল, এবার কিন্তু অবতল তল। তাহলে অবতল তলে বা উত্তল তলে আলোর প্রতিসরণ, গোলীয় তলে আলোর প্রতিসরণ, এটা আমরা দেখছি। এই পয়েন্টে আবার আমাদের একটা কি আঁকতে হবে? অবিলম্ব। তাহলে এইবার দেখো এই যে গোলীয় তলটা, এই গোলীয় তলের এই পয়েন্টে বক্রতার ব্যাসার্ধ, সেটা হবে অবিলম্ব। এই গোলীয় তলের বক্রতার কেন্দ্র কোন পাশে? এই পাশে। তাহলে এই বিন্দু, এই বিন্দুটাকে আমি বললাম মনে করো বি বিন্দু। তাহলে বি বিন্দু আর এই পাশের এই যে গোলীয় তলটা আছে, এই যে গোলীয় তলটা, তার যে বক্রতার কেন্দ্র আছে, এটা সংযোগ করে দিলে এই বক্রতার ব্যাসার্ধ ওই পয়েন্টে অবিলম্ব হবে। তো মনে করো আমি এই যে সংযোগ করে দিলাম, এই যে সংযোগ করে দিলাম। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে বক্রতার কেন্দ্র C2। তাহলে এই ক্ষেত্রে BC2 এটা ইকুয়াল টু হবে R2, অর্থাৎ দ্বিতীয় তলের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ। এবার প্রতিসরিত হয়ে আলোক রশ্মি ঘন থেকে তুলনামূলক হালকা মাধ্যমে যাচ্ছে। আমি মানে এটা মেনশন করে দিছি যে এটা হচ্ছে ঘন মাধ্যম, অপটিক্যাল ডেনসিটি বেশি আর এর অপটিক্যাল ডেনসিটিটা কম, তুলনামূলক এর সাপেক্ষে এর কম। ঘন থেকে এবার হালকাতে যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে অবিলম্ব। যদি না বাঁকতো ডট 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 এই বরাবর চলে যেত, কিন্তু এবার তো বাঁকবে। ঘন থেকে হালকাতে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এইটা হচ্ছে অবিলম্ব। এই বরাবর তার যাওয়ার কথা ছিল, কিন্তু আরো দূরে সরে যাবে। তাহলে আরো দূরে সরে গেলে দেখো তো এই বরাবর এসে এই পয়েন্টে মিলবে না। তাহলে এই পয়েন্টেই কিন্তু আমি আসলে প্রকৃত বিম্বটা পাবো। তাহলে ও বস্তুর চূড়ান্ত বিম্ব কোনটা, পি নাকি আই? আই। তাহলে আইটা হচ্ছে চূড়ান্ত বিম্ব। চূড়ান্ত বিম্ব তোমরা পরে আইকো, আগে আমরা প্রমাণটা শেষ করি। বস্তুর দূরত্ব, এই যে অপটিক্যাল সেন্টার থেকে বস্তুর দূরত্ব এই পর্যন্ত, এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে ইউ। এখানে বিম্ব কয়টা? দুইটা। প্রথম তলের জন্য এটা ছিল বিম্ব। তাহলে প্রথম তলের জন্য আমাদের বিম্ব কাউন্ট করতে হবে এইটাকে, অর্থাৎ পি বিন্দুকে প্রথম তলের জন্য। ঠিক আছে, প্রথম তলে পি বিন্দুতে হওয়ার কথা ছিল। এই দূরত্বটাকে আমরা বলতেছি এটা হচ্ছে V1। চূড়ান্ত বিম্ব কোনটা? আই। তাহলে এইখান থেকে এই পর্যন্ত, এই যে চূড়ান্ত বিম্ব এই পর্যন্ত, এই দূরত্বটাকে আমরা বলতেছি ভি, মানে চূড়ান্ত বিম্বের দূরত্ব হচ্ছে ভি। এখন আমরা এই ক্ষেত্রে প্রথম তলে আলোর প্রতিসরণ দেখব, দ্বিতীয় তলে আলোর প্রতিসরণ দেখব, দেখে এই সূত্রটা খাটাবো। তাহলে এই সূত্রে আর ছিল বক্রতার ব্যাসার্ধ, একবার R1 বসবে তো আরেকবার R2 বসবে। ইউ বস্তুর দূরত্ব, ভি বিম্বের দূরত্ব। μ1 এর পরিচয় ছিল বস্তু যে মাধ্যমে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক। μ2 এর পরিচয় ছিল বস্তু যে মাধ্যমে তার বিপরীত মাধ্যম। আচ্ছা,
এই ব্যাপারটাকে দেখো তো আমি এইভাবে লিখতে পারি কিনা। মিউ1 কে বললাম যে আলোক রশ্মি যে পাশ থেকে আপতিত হচ্ছে, যে পাশ থেকে আপতিত হচ্ছে, আর মিউ2 কে বললাম আলোক রশ্মি যে পাশে প্রতিসরিত হচ্ছে। এই কথাটাও একই কথা না? বস্তু যে মাধ্যমে, আমরা এইভাবে বলতাম, মনে করো এটা হচ্ছে গোলীয় তল, বস্তু যে মাধ্যমে সেই মাধ্যমটাকে আমরা বলতাম মিউ1। তাহলে বস্তু থেকে দেখো আলোক রশ্মি গিয়ে এই তলে আপতিত হইল, তাহলে বস্তু থেকে আলোক রশ্মি গিয়ে এই তলে আপতিত হয়েছে, আপতিত রশ্মি এই মাধ্যমে না? তাহলে বস্তু যে মাধ্যমে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? মিউ1। আপতিত রশ্মি যে মাধ্যমে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? মিউ1। একই কথা কিনা? এবার প্রতিসরিত হয়ে এই পাশে আলোক রশ্মি যাবে না? প্রতিসরণ মানে কি? মাধ্যম চেঞ্জ হবে, তাহলে প্রতিসরিত হয়ে আলোক রশ্মিটা ওই পাশে চলে যাবে। তাহলে প্রতিসরিত রশ্মি যে মাধ্যমে বা বস্তু যে মাধ্যমে নেই তার বিপরীত মাধ্যম, বস্তু এখানে আছে তাহলে যে মাধ্যমে নেই আর কি, তার মানে বিপরীত মাধ্যম যেটা, তার প্রতিসরাঙ্ক কত? মিউ2। তার মানে প্রতিসরিত রশ্মিটাই আসলে মিউ2 মাধ্যমে আছে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এখানে আমি মিউ1 কে কি বলতে পারি? যে পাশ থেকে আপতিত হচ্ছে সেই পাশের প্রতিসরাঙ্ক। আর মিউ2 কে কি বলতে পারি? যে পাশে আলোক রশ্মি প্রতিসরিত হচ্ছে সেই পাশের প্রতিসরাঙ্ক। এবার আসো আমি সূত্রটা এখানে খাটাবো। তাহলে প্রথম তলের জন্য তাহলে এইভাবে আমি লিখি যে একটা দাগ প্লাস আর একটা দাগ ইকুয়াল টু, বেশ বড় একটা দাগ। এবার আসো, বস্তুর দূরত্ব এখানে বসবে, বিম্বের দূরত্ব এখানে বসবে। কোন তলের জন্য? প্রথম তলের জন্য। অর্থাৎ প্রথম তলের জন্য এটাই তো বস্তু, এই বস্তু থেকে আলোক রশ্মি গিয়ে এই বিন্দুতে আপতিত হয়েছে, তো এই দূরত্বটা কি? ইউ না? এই দূরত্বটা ইউ লিখলাম। বিম্বের দূরত্ব প্রথম তলের জন্য বিম্ব, দ্বিতীয় তল নেই, মনে করো দ্বিতীয় তলটাকে সরায় রাখছি, এই যে বাইরে সরায় রাখছি। তাহলে প্রথম তলের জন্য বিম্ব পিতে, তাহলে দূরত্বটা কি? v1। এর উপরে এখানে বসবে হচ্ছে মিউ1। মিউ1 বা মিউ2 কিনা সেটা আমি দেখতে চাই না। আমি যদি এই সূত্র অনুযায়ী মিউ1 মিউ2 বসাই, তো এখানে তো মাধ্যম তিনটা, একটা দুইটা তিনটা, মিউ1 মিউ2 মিউ3। তাহলে আমরা মিউ1 দেখবো না, আমরা এখানে মিউ1 দেখবো না, এখানে দেখবো কি বসবে? আপতিত রশ্মি যে মাধ্যমে আছে, যে পাশ থেকে আপতিত হচ্ছে, এই যে আপতিত রশ্মি যে পাশ থেকে গিয়ে আপতিত হইল এই পয়েন্টে, কোন পাশ? মিউ1। তাহলে এখানে কি বসবে? মিউ1। প্রতিসরিত রশ্মি এটা না? এবি। এবি প্রতিসরিত রশ্মি যে মাধ্যমে আছে সেই মাধ্যমটা কি? মিউ2। তাহলে এখানে কি লিখবো? মিউ2। এবার এখানে আসো, মিউ2 মাইনাস মিউ1 ডিভাইডেড বাই প্রথম তলের বক্রতার ব্যাসার্ধ r1, এটাকে আমরা বললাম 1 নং সমীকরণ। এবার একটা ব্যাপার আছে, প্লাস মাইনাসের একটা ব্যাপার আছে। আলোক রশ্মি প্রথম তলে এই যে আপতিত হয়েছে এইভাবে, প্রথম তলটা আলোক রশ্মি যেভাবে আপতিত হইলো, বলো কেমন তলে কি আপতিত হইলো? উত্তল তল। তাহলে r1 কি হবে? পজিটিভ হবে। r1 কি হবে? পজিটিভ হবে। কিন্তু আমরা r1 এর মান পজিটিভও বসাবো না, নেগেটিভও বসাবো না। কেন? কারণ আমরা একটা জেনারেল ইকুয়েশন চাচ্ছি। ম্যাথ যখন করব তখন কোন লেন্স সেটা বিচার বিবেচনা করে তখন r1 r2 প্লাস মাইনাস বসাবো। কিন্তু এই ক্ষেত্রে আমরা একটা জেনারেল ইকুয়েশন বিল্ড আপ করার ট্রাই করতেছি, এখানে আমরা r এর ধনাত্মক ঋণাত্মক কিছু বসাবো না। মানে সাপোজ এটাকে যদি আমি উত্তল লেন্স না নিয়ে আমি একটা অবতল লেন্স নিয়ে কাজ করতাম, আমি যদি ডেরিভেশন অবতল লেন্সের জন্য করতাম, তাহলে প্রথম তলটা কেমন তল হইতো? অবতল। তখন এখানে আবার মাইনাস দিতে হইতো। তাহলে তুমি এখানে যদি প্লাস দিয়ে লেখো, তাহলে এখান থেকে যে সূত্রটা আসবে সেটা শুধুমাত্র উত্তল লেন্সের জন্য খাটাইতে পারবা, সব ক্ষেত্রে খাটাইতে পারবা? পারবা না। তা আমি চাচ্ছি এমন একটা সূত্র যেটা আমি সব ক্ষেত্রে খাটাইতে পারবো। তো তুমি যদি এখানে প্লাস দাও বা পরবর্তী ক্ষেত্রে সাপোজ মাইনাস দাও, পরবর্তী ক্ষেত্রে দেখো তো আলোক রশ্মি কোন তলে আপতিত হবে? অবতল তলে। এই যে অবতল তলে আপতিত হবে, তো তখন আবার কি দিতে হবে? মাইনাস। তা তুমি যদি প্রথমে r1টাকে প্লাস দাও, r2টাকে মাইনাস দাও, তাহলে তুমি একমাত্র উত্তল লেন্সের জন্য সূত্রটা খাটাইতে পারবা। তাহলে আবার অবতল লেন্সের জন্য আবার তোমার ডেরিভেশন করতে হবে, এত ঝামেলা করার দরকার আছে? আমরা একটা সূত্র আনবো, ওই সূত্র দিয়ে দিন দুনিয়ার সব ম্যাথ করব। এই কারণে r এর আগে, r1 এর আগে আমরা প্লাসও বসালাম না, মাইনাসও বসালাম না। কিন্তু ইউ আর v1 এর তো প্লাস মাইনাস বসাইতেই হবে। আচ্ছা, এটা তো বস্তু, তাহলে বস্তুটা তো বাস্তব বস্তু, তাহলে এখান থেকে আলোক রশ্মি কি আপতিত হয়েছে, বস্তুর দূরত্বটা ইউ, এটা তো বাস্তব, তাহলে এখানে কি বসবে? প্লাস। এবার দেখো বিম্ব প্রথম তলের জন্য, বিম্ব কোথায়? পিতে। প্রথম তলের জন্য বিম্ব হচ্ছে বস্তু যে পাশে তার বিপরীত পাশে। আচ্ছা, বিপরীত পাশে যদি থাকে তাহলে বিম্ব বাস্তব না অবাস্তব? বাস্তব। তাহলে v1টা কি হবে? প্লাস। তাহলে v1টা হবে প্লাস। এই যে 1 নম্বর সমীকরণ লেখা হয়ে গেছে। বলো এটা সবাই বুঝছে কিনা? সহজ জিনিস। এবার আসো দ্বিতীয় তলের জন্য। দ্বিতীয় তলের জন্য তাহলে ঠিক একইভাবে দ্বিতীয় তলের জন্য একটা দাগ যোগ আর একটা দাগ ইকুয়াল টু, বেশ একটা বড় দাগ। এবার আমরা বসাবো, এখানে কি বসাবো? আপতিত মাধ্যম। দেখো মিউ1 ছিল আপতিত, ঠিক আছে। এইবার আলোক রশ্মি দ্বিতীয় তলে, এই যে এটা হচ্ছে দ্বিতীয় তল, আলোক রশ্মি আপতিত হচ্ছে, এবি রশ্মিটা আপতিত রশ্মি না? কোন মাধ্যম? মিউ2। তাহলে এখানে কি বসবে এবার? মিউ2। আপতিত হয়ে প্রতিসরিত হয়ে গেল এই পাশে, এইটা না প্রতিসরিত রশ্মি? দেখো তো, তাকাও, প্রতিসরিত রশ্মি কোন মাধ্যমে? মিউ3। তাহলে এখানে বসবে মিউ3। এখানে কি বসবে তাহলে? দেখে দেখে কাজ, মিউ3 মাইনাস মিউ2, শেষ।
এখানে কি বসবে R2। দেখো এবার R2 মাইনাস হওয়া উচিত। দ্বিতীয় তলের বক্রতার ব্যাসার্ধ, এই যে দ্বিতীয় তলে যখন আলোক রশ্মি এসে আপতিত হইলো, কেমন তল এইটা, মাইনাস হওয়া উচিত। আমরা কি মাইনাস প্লাস দিব? কিছু দিব না, আমরা এটাকে বলবো 2 নং সমীকরণ। তাহলে এখানে বসাইতে হবে ইউ বস্তুর দূরত্ব, এখানে বসাইতে হবে বিম্বের দূরত্ব। এইবার আসো, এই ক্ষেত্রে বস্তু কোনটা? বস্তু কোনটা? এটা দ্বিতীয় তলে প্রতিসরণের জন্য এবি আলোক রশ্মি, এবি আলোক রশ্মি, এবি কে এই দিকে বর্ধিত করো, এবি কে এই দিকে বর্ধিত করো, প্রধান অক্ষের উপর কোন পয়েন্টে মিলবে? মিলবে না। এবি কে এই দিকে বর্ধিত করো, প্রধান অক্ষের উপর কোন পয়েন্টে মিলবে? পি পয়েন্টে। তাহলে পিটা হবে এই ক্ষেত্রে বস্তু। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, যদি এরকম পরপর দুইটা তল থাকে বা পরপর মনে করো 2-3টা লেন্স থাকে, তাহলে প্রথম তলের জন্য যেটা বিম্ব, দ্বিতীয় তলের জন্য সেটা হবে বস্তু। দেখো তাই হচ্ছে। এবি হচ্ছে আপতিত রশ্মি এই তলে, এই আপতিত রশ্মিটাকে সামনের দিকে বর্ধিত করো। তুমি সামনের দিকে বর্ধিত করলে কোনোদিন প্রধান অক্ষকে ছেদ করবে? এই যে বস্তু বরাবর আসবে? আসবে না। কিন্তু এবি আপতিত রশ্মিটাকে মানে এইদিকে বর্ধিত করো, এইদিকে বর্ধিত করো, সামনের দিকে, এই দিকে বর্ধিত করলে এই পয়েন্টে এসে মিলতেছে না, এই পয়েন্টে এসে মিলতেছে না। তাহলে দেখো ব্যাপারটা বোঝো, আপতিত রশ্মিটা, এই যে আপতিত রশ্মিটা, এই রশ্মিটা যেদিক দিয়ে আসলো সেদিক দিয়ে আসলে বস্তু আসতে পারতেছে না, বা বস্তুর দূরত্ব বলা যাচ্ছে না। এটাকে সামনের দিকে বর্ধিত করলে এই পয়েন্টে, দেখো তো এই তীর চিহ্নের উল্টা দিকে না, তাহলে এটা বস্তু ঠিক আছে, কিন্তু কেমন বস্তু? অবাস্তব বস্তু হিসেবে কাউন্ট হচ্ছে। এই কারণে এইখানে আমরা লিখবো হচ্ছে মাইনাস V1, মানে V1 দিব কিন্তু মাইনাস V1 একটু পরে দিচ্ছি। এবার আসো, এখানে কি বসাবো? বিম্ব না, এই যে বস্তুর কারণেই তো এটা। এবার বস্তুটাকে কত দূরত্ব দেওয়া হয়েছে? এইটা হবে দ্বিতীয় তলের, এখানে লিখে দিই, দাঁড়াও, দ্বিতীয় তলের জন্য ধরা বস্তু, এটাকে আমরা ধরছি দ্বিতীয় তলের জন্য বস্তু। নিয়ম কি? প্রথম তলের জন্য বিম্ব, দ্বিতীয় তলের জন্য বস্তু। তাহলে বস্তুর দূরত্বটা কি? এখানে কি বসাইতে হবে? বিম্ব। আচ্ছা তুমি বলো, দ্বিতীয় তলে প্রতিসরণের পর বিম্ব কোনটা? চূড়ান্ত বিম্ব আই, তার দূরত্ব কত? V। তাহলে এখানে কি বসবে? V। এই যে আমি সূত্রটা লিখলাম, R2 এর কোনো প্লাস মাইনাস নাই, R2 এর কোনো আমরা প্লাস মাইনাস বসাই নাই, ঠিক আছে? ওটা আমরা দেখবো ম্যাথ করতে গিয়ে। V1 এবং V এর একটা প্লাস মাইনাস আছে, এটা এবার আমরা আরো একটু ভালো করে বুঝবো। তোমাকে কিন্তু একটু আগে আমি বুঝাইছি V1টা কিন্তু মাইনাস, এটা কিন্তু একটু আগে বুঝালাম। আমরা আরো একটা ভাবে এটা বুঝতে পারি। চূড়ান্ত বিম্ব এইটা, আর এই যে দ্বিতীয় তলের জন্য বস্তু এইটা। তুমি দেখো তো, দ্বিতীয় তলের জন্য বস্তু এবং দ্বিতীয় তলের জন্য বিম্ব দুইটা একই পাশে না? একই পাশে হলে যে কোনো একটা অবাস্তব হবেই। এখন কথা হচ্ছে কোনটা তাহলে অবাস্তব? আমি একটু বস্তুর দিকে তাকাই তো, প্রকৃত বস্তু এইটা হচ্ছে প্রকৃত বস্তু। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এটা প্রকৃত বস্তু, এই প্রকৃত বস্তুর প্রকৃত বিম্ব কোনটা? আই। প্রকৃত বস্তুটা আর প্রকৃত বিম্বটা পরস্পর দুই পাশে, তাহলে এইটা বাস্তব তো অবশ্যই, এটাও কি হবে? বাস্তব। তাহলে চূড়ান্ত বিম্ব যেটা, এটা বাস্তব। চূড়ান্ত বিম্ব যেটা সেটা বাস্তব, এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? এইটা বস্তু, তার বিম্ব উল্টা পাশে, এই যে চূড়ান্ত বিম্ব, তাহলে বিম্বটা কি? বাস্তব। তাহলে বিম্ব আর দ্বিতীয় তলের জন্য বস্তু একই পাশে না? তাহলে এটা যদি বাস্তব হয় অবশ্যই এইটার অবাস্তব হতে হবে। তাহলে এইখানে এটা কি হবে? মাইনাস। এটা প্লাস আর এটা কি? মাইনাস। এটা হচ্ছে চালাকি। এটা কি করলাম? চালাকি করলাম। এবার আরেকটু ফিল করার ট্রাই করো। সাপোজ এবার একটু চিত্রের দিকে তাকাও। মনে করো আমি এই তলটাকে এই পাশে সরায় রাখলাম। এই পাশে সরায় রাখলে তুমি কি আর আই দেখতে পাচ্ছ? এই তলটা নেই, এই তলটাকে সরাই নিয়ে আসলাম। মনে করো আমি জাদু টাদু জানি, তুমি এইভাবে কল্পনা করো, চোখ বন্ধ করে এইভাবে কল্পনা করো, এই তলটাকে আমি সরাই নিলাম, তুমি কি দেখতে পাচ্ছ? পি দেখতে পাচ্ছ, আই কিন্তু দেখতে পাচ্ছ না। তাহলে প্রথম তলের জন্য চিন্তা করো, এই তলটাকে কিন্তু এখানে ধরে রাখছি। প্রথম তলের জন্য বস্তু হচ্ছে ও আর বিম্ব হচ্ছে পি, পরস্পর বিপরীত পাশে না? তার মানে বাস্তব। এই যে বাস্তব। এবার এই যে হাতে ধরা আছে এই তলটা এনে এখানে এই যে লাগাই দিলাম, ঠিক আছে? লাগাই দিছি, কিন্তু এবার লাগাই দিলে তুমি কি তখন আর পি দেখতে পাবা? পি হুট করে হয়ে গেছে কি? আই। তাহলে এটা ছিল দ্বিতীয় তলের জন্য বস্তু। আসলে কি বস্তু? এটা বস্তু আমি ধরে নিছিলাম, ওখানে কি আসলে বস্তু আছে? কেমন বস্তু? অবাস্তব। তাহলে বিম্বটা কি? বাস্তব। আমি যখন এই দ্বিতীয় তলটাকে এখানে এনে লাগাই দিলাম, তখন কিন্তু এটা গায়েব হয়ে এখানে চলে আসছে। তাহলে দেখো বস্তুটা এই যে বিম্ব গঠন করে ফেলছে। তাহলে এটা কি আদতে বস্তু? এটা আমি ধরে নিছি। কেমন বস্তু? অবাস্তব বস্তু। তাহলে বস্তুর দূরত্ব ঋণাত্মক হতেও পারে। কখন বলো? যখন পাশাপাশি দুইটা তল থাকবে, এক তলের জন্য বিম্বকে আর এক তলের জন্য বস্তু ধরা হবে, তখন ওই বস্তুর দূরত্ব ওটা ঋণাত্মক হতে পারে, ওই বস্তুটা অবাস্তব বস্তু হতে পারে। বোঝা গেছে? তাহলে এখানে কি হবে? মাইনাস। এবার বলো তো, এই দুইটা সমীকরণ থেকে তোমার কি ইচ্ছা করতেছে? এই দুইটা সমীকরণ থেকে তোমার কি ইচ্ছা করতেছে? যা ইচ্ছা করতেছে তাই করো। কি ইচ্ছা করতেছে? যোগ করলে কি হবে? এইটা আর এইটা কাটাকাটি হয়ে যাবে। দেখো কাটাকাটি হয়ে যাবে।
এই কারণে বললাম যে যোগ করতে ইচ্ছা করতেছে। আচ্ছা যোগ করে দাও, তাহলে যোগ করলে এইটা আর এইটা কাটাকাটি বাদ, কি থাকে দেখো তো, μ3 ডিভাইডেড বাই ভি প্লাস μ1 ডিভাইডেড বাই ইউ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই r1 প্লাস μ3 মাইনাস μ2 ডিভাইডেড বাই r2। এবার আসো দেখো μ3 এটা হচ্ছে মূল সূত্র আমাদের, এটা হচ্ছে আমাদের মূল সূত্র। আমি এটাকে বক্স করলাম, এই যে বক্স করে রাখলাম। তাহলে একটা লেন্সের দেখো এই পাশে μ1 মাধ্যম, এই পাশে μ2 মাধ্যম, এই পাশে μ3 মাধ্যম। ন্যাচারালি মানে মোস্ট অফ দ্য কেস যদি আমরা চিন্তা করি তাহলে এরকম কিন্তু হয় না। দেখো এটা হচ্ছে একটা লেন্স, আমি যদি জিজ্ঞেস করি বলো এই লেন্সের এই পাশে কি আছে, ওই পাশে কি আছে, শূন্য মাধ্যম বা বাতাস, এই পাশেও বাতাস ও পাশেও বাতাস। তাহলে এই পাশে যদি μ1 হয় তাহলে ওই পাশে কি আলাদা মাধ্যম, μ1ই। তাহলে এটা μ1 আর এটাকে আমরা কি ধরছিলাম, আলাদা আলাদা ধরছিলাম। কিন্তু স্বাভাবিকভাবে একটা লেন্স আমি ল্যাবে নিয়ে কাজ করতেছি, এই পাশেও বাতাস ও পাশেও বাতাস, তাহলে μ1 আর μ3 একই না। বা সাপোজ একটা লেন্সকে আমি পানিতে ডুবাই দিলাম, পানিতে ডুবানো লেন্স, তাহলে ডান পাশে পানি বাম পাশেও পানি, সামনে পানি পিছনেও পানি, তাহলে একই মাধ্যম। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, দুই পাশে লেন্সের দুই পাশে কি থাকে, একই মাধ্যম থাকে। এখন কথা হচ্ছে একটা লেন্সকে আমি পানিতে ভাসালাম, ডুবালাম, পানিতে কি করলাম, ভাসালাম। তাহলে একটা লেন্সকে পানিতে ভাসাইলে দেখো এই হচ্ছে এই যে পানিতে ভাসায় দেওয়া হলো লেন্সটাকে, তাহলে উপরে বাতাস, উপরে বাতাস, এটা হচ্ছে যে μ1 আর লেন্স মাধ্যম μ2, তারপরে নিচে তো পানি, তাহলে এটা হচ্ছে μ3। তাহলে এই যে রেয়ার কেসে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। তাহলে যদি এরকম ঘটনা বলা থাকে তখন সূত্র খাটাবো কোনটা, এইটা, এটা হচ্ছে মূল সূত্র। যে আলাদা আলাদা মাধ্যম হলে এই সূত্রটা খাটাবো, এটা হচ্ছে মূল সূত্র। এবার আসো মোস্ট অফ দ্য কেসে যেটা ঘটে, কি ঘটে, μ1 আর μ3 একই হয়। তাহলে যেখানে যেখানে μ3 আছে সেখানে সেখানে তুমি μ1 লিখে দাও, μ1 ডিভাইডেড বাই, এখানে μ3 আছে μ1 লিখে দিলাম, μ1 ডিভাইডেড বাই ভি প্লাস μ1 ডিভাইডেড বাই ইউ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই r1, μ3 আছে কি লিখবো, μ1 মাইনাস μ2 ডিভাইডেড বাই r2। এবার এইখান থেকে μ1টা কমন যায় না, কমন গেলে কি থাকে, 1 ডিভাইডেড বাই ভি প্লাস 1 ডিভাইডেড বাই ইউ ইকুয়াল টু, এইখান থেকে কি কমন যায়, μ2 মাইনাস μ1 কমন যায়। এখন তুমি বলতে পারো এখানে কি আছে, μ1 মাইনাস μ2, তাহলে আমি কি লিখবো, 1 ডিভাইডেড বাই r1 মাইনাস হবে 1 ডিভাইডেড বাই r2। এবার এই খুচরা জিনিসটাকে আমরা ওই পাশে পাঠাই দিই, এই যে খুচরা কি আছে এখানে, μ1 আছে, μ1, এটাকে আমরা এই পাশে পাঠাই দিলাম μ1। তাহলে এবার দেখো তো এই জিনিসটাকে চেনা চেনা লাগে কিনা, 1 ডিভাইডেড বাই 9 10 প্রমাণ না পড়লো সূত্রটা তোমরা দেখছো, 1 ডিভাইডেড বাই বি প্লাস 1 ডিভাইডেড বাই ইউ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এফ। এফ কি, ফোকাস দূরত্ব, এটাই তো আমরা বের করতে চাচ্ছিলাম এতক্ষণ। তাহলে 1 ডিভাইডেড বাই এফ ফোকাস দূরত্ব, এটা ইকুয়াল টু μ2 ডিভাইডেড বাই μ1 মাইনাস μ1 ডিভাইডেড বাই μ1 দ্যাট ইজ 1 ইনটু 1 ডিভাইডেড বাই r1 মাইনাস 1 ডিভাইডেড বাই r2। এটা হচ্ছে আমাদের মূল সূত্র, এটাই আমরা আসলে প্রতিপাদন করতে চাচ্ছিলাম। তাহলে কি কি জানা লাগবে, কোন একটা লেন্সের বাইরে কি মাধ্যম আছে, μ1 জানা লাগবে। লেন্স কোন মাধ্যম দিয়ে তৈরি, কাঁচ লেন্স নাকি পানি লেন্স, কোন মাধ্যম দিয়ে তৈরি তার প্রতিসারাঙ্ক আমার জানা লাগবে। প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ জানা লাগবে, দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ জানা লাগবে। তাহলে হিসাব নিকাশ করে তুমি ওই লেন্সের ফোকাস দূরত্ব বের করতে পারবে না, এটাই তো আমরা করতে যাচ্ছিলাম, বুঝতে পারছো। তাহলে যদি কোনো একটা লেন্সের সামনে পিছনে অর্থাৎ দুই পাশে যদি একই মাধ্যম থাকে, এই সূত্র অনুযায়ী আমরা লেন্সের ফোকাস দূরত্ব বের করতে পারি। এবার দেখো কোন কোন বইতে এই সূত্রটাকে এই ফরম্যাটে লেখা আছে, 1 ডিভাইডেড বাই এফ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ডিভাইডেড বাই r1 মাইনাস 1 ডিভাইডেড বাই r2। আমরা এইভাবে মাথায় রাখবো না, তো বইতে অনেকে দেখবে এটা লেখা আছে, তো আবার কনফিউজড হয়ে যাইতে পারো যে ভাই বইতে আবার কি লেখা আছে। এটা এই μ2 ডিভাইডেড বাই μ1 কে এটা লেখা আছে, দেখো তো আলোক রশ্মি কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে গেছে, এক মাধ্যম থেকে দুই মাধ্যমে, এই যে এক মাধ্যম থেকে দুই মাধ্যমে, এটাও আবার কি মাধ্যম, এক মাধ্যম μ1। তাহলে 1 থেকে 2 তে গেলে 1 μ2 ইকুয়াল টু আমি লিখতে পারি না μ2 ডিভাইডেড বাই μ1, এটাকেই বলা হচ্ছে যদি এটা শূন্য মাধ্যম হয়, সাপোজ এটা শূন্য মাধ্যম আর এটা মনে করো যে লেন্স মাধ্যম, এটা হচ্ছে লেন্স মাধ্যম, তাহলে 0 মিউ এল এটাই লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক দ্যাট ইজ মিউ। তাহলে ওইটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা শুধুমাত্র মিউ দিয়েও লিখতে পারি, কিন্তু আমরা এইভাবে লিখবো না, আমরা এই সূত্রটা দিয়ে ম্যাথ করব। তো এই সূত্রে তাহলে প্যারামিটারগুলোর পরিচয় একটু জানতে হবে, রাশিগুলোর পরিচয়। R2 এর পরিচয় কি বলো, দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ। r1 এর পরিচয় কি, প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ। যদি প্রথম পৃষ্ঠ উত্তল হয় তাহলে r1টা প্লাস, প্রথম পৃষ্ঠ অবতল হলে r1টা মাইনাস, মানে ওই যে উত্তল হলে প্লাস অবতল হলে মাইনাস, মানে আলোক রশ্মি কোন তলে পড়তেছে। এফ এর পরিচয়টা কি, ফোকাস দূরত্ব। এই ফোকাস দূরত্ব পজিটিভ হতে পারে
নেগেটিভ হতে পারে। এফ পজিটিভ হবে যখন লেন্স উত্তল, আর এফ নেগেটিভ হবে যখন লেন্স অবতল। এবার আসো মিউ1 এর পরিচয় আর মিউ2 এর পরিচয়। মিউ1 এর পরিচয় কি বলো, চিত্রে তাকাও তাহলে বুঝতে পারবা। যে পাশ থেকে আলোক রশ্মি এসে আপতিত হচ্ছে বা লেন্সের বাইরের মাধ্যম। এই ক্ষেত্রে যখন আমি মিউ1 ইকুয়াল টু মিউ3 ধরছি, তার মানে লেন্সের দুই পাশে একই মাধ্যম, তাহলে এটা হচ্ছে লেন্সের, লেখা যায় লেন্সের বাইরের মাধ্যম, লেন্সের বাইরের মাধ্যম। তাহলে বলো তো মিউ2টা কি হবে? লেন্সের ভেতরের মাধ্যম বা লেন্স মাধ্যম। ঠিক আছে, মানে লেন্স যে মাধ্যমের, যে মাধ্যম দিয়ে লেন্স তৈরি করা হয়েছে। কাঁচ মাধ্যম হলে মিউ ইকুয়াল টু 1.5, পানি হলে 4/3। তাহলে এটা হচ্ছে লেন্স মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখন এই জিনিসগুলো যদি তোমার জানা থাকে তাহলে তুমি যে কোনো ম্যাথ সলভ করতে পারবা। তাহলে সূত্রটাই আসলে মূল। তাহলে সূত্রটা এটা মুখস্থ করবা, এটাই আমাদের সবসময় লাগবে বাস্তব পক্ষে আর কি। এটা খুব রেয়ার লাগে, হ্যাঁ খুব মাঝে মাঝে লাগে। বুয়েটে একবার দেখছিলাম এই সূত্র রিলেটেড একটা প্রশ্ন দিছিল, বলছিল একটা লেন্সকে পানিতে ভাসানো হইলো, তখন কি তুমি এই সূত্র খাটাইতে পারবা? পানিতে ভাসানো হলে উপরে বাতাস, তারপরে লেন্স মাধ্যম, তারপরে পানি মাধ্যম, তখন কিন্তু আমাদের এই সূত্রটা খাটাই ম্যাথ করতে হবে, তখন আর এই সূত্রটা কাজ করবে না। বুঝতে পারছো? তো তোলো। হ্যাঁ, তখন কিভাবে ফোকাস বের করবা? তখন আসলে ফোকাস বের করা যাবে না। তখন ইউ এর মান বলে দেওয়া থাকলে ভি এর মান বের করা যাবে, ভি এর মান বলে দেওয়া থাকলে ইউ এর মান বের করা যাবে। তখন আসলে ফোকাস বের করা যাবে না। ফোকাসটা তখনই বের করা যাবে যখন লেন্সের সামনে পিছনে একই মাধ্যম। ঠিক আছে, তখনই একমাত্র ফোকাস নির্দিষ্ট করে বের করা যাবে। তো তোলো। এই তুমি তুমি তোমার পাশের জন, হ্যাঁ তুমি। একটা অবতল লেন্স যদি হইতো, অবতল লেন্স যদি হইতো, তাহলে R1 কি হইতো, R2 কি হইতো? এই ক্ষেত্রে বলো তো, প্লাস না মাইনাস, এইটা বলো। অবতল লেন্স, চোখ বন্ধ করে চিন্তা করলেই হয়ে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে R1টা কি হবে? এই ক্ষেত্রে বলো। R1টা প্লাস কেন? ওই যে প্রথম তল লেখা আছে, কেমন তল? এই যে আলোক রশ্মি গিয়ে এই যে এভাবে আঘাত করতেছে, কোন তলে? উত্তল তলে। তাহলে R1 প্লাস। তারপরে আলোক রশ্মিটা মানে এ বি, এই আলোক রশ্মিটা গিয়ে যখন পরের তলে পড়ছে, কেমন তল ওটা? অবতল। তাহলে R2 কি? মাইনাস। তাহলে এবার বলো, আমি এই প্রশ্নটা করছি, যেখানে উত্তল লেন্স না হয়ে একটা অবতল লেন্স থাকলে কি হইতো? হ্যাঁ, R2 হইতো প্লাস। বোঝা গেছে? এখন আমরা কি আরেকবার প্রমাণ করবো? তাইলে আরেকবার প্রমাণ করলো, এই কারণে আমরা R1 এও প্লাস বসাইনি, মাইনাসও বসাইনি, R2 তেও প্লাস বসাইনি, মাইনাস বসাইনি। ঠিক আছে, এখন আমরা দেখবো উত্তল লেন্স না অবতল লেন্স, সেটা দেখে প্লাস মাইনাস বসাই দিব। বুঝতে পারছো? এই R1 তো এই পাশের গোলকের, হ্যাঁ, তাহলে ওটা তো এই পাশের গোলকের পৃষ্ঠ, এই পাশের গোলকের পৃষ্ঠ। যে তলে, যে তলে, সেই তলেই তো, যে তলে আঘাত করলো সেই তলের গোলকিত। এই যে ব্যাসার্ধ, আরে বাবা তলের, এই পাশের বলে কিছু নেই। কোন তলের? এই তলের না, এই তলের গোলক তো এখন এই পাশেই আসবে, সেন্টার তো এই পাশেই থাকবে। ঠিক আছে, কিন্তু তল কোনটা? এইটা, ওই তল। যে তলে আঘাত করতেছে সেই তল কেমন? সেন্টার যে পাশে থাকুক, কোন তল? কথা হচ্ছে কোন তল, এটা হয়েছে? আচ্ছা দেখো, এইটুকু মুছে দিলাম, এই পাশের এই অংশটুকু মুছলাম। এখন দেখো, ছোট্ট একটা জিনিস বাদ আছে, 2 মিনিট লাগবে, ধৈর্য ধরে বসো। উত্তল লেন্সকে আমরা আরো 3টা ভাগে ভাগ করতে পারি। 3টা ভাগে ভাগ করা যায়। কি কি? উভ উত্তল লেন্স, উভ উত্তল লেন্স, সমতল উত্তল লেন্স, আর অবতল উত্তল লেন্স। অবতল উত্তল লেন্স। ঠিক একইভাবে আমরা অবতল লেন্সকেও 3টা ভাগে ভাগ করতে পারি। অবতল লেন্সকেও একইভাবে 3টা ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে উভাবতল লেন্স, উভাবতল লেন্স। পরেরটা সমতল অবতল লেন্স, আর তারপরেটা হচ্ছে উত্তল অবতল লেন্স। উত্তল অবতল লেন্স, এই যে 3টা করে ভাগে ভাগ করা যায়। উভ উত্তল লেন্স, নাম শুনে বোঝা যাচ্ছে কেমন হবে লেন্সটা। উভ উত্তল, উভয় পাশ উত্তল। তাহলে সংজ্ঞা দিবা এইভাবে, যে উত্তল লেন্সের উভয় পাশ উত্তল
তাকে উভ উত্তল লেন্স বলে। তাহলে দেখতে কেমন হবে? দেখতে কেমন হবে? এই যে এরকম, এই পাশটাও উত্তল, এই পাশটাও উত্তল। এবার হচ্ছে সমতল উত্তল লেন্স। তাহলে সমতল উত্তল লেন্স কেমন হবে দেখতে? এক পাশ সমতল আর এক পাশ উত্তল। অবতল উত্তল লেন্স দেখতে কেমন হবে? এক পাশ অবতল আর এক পাশ উত্তল, এরকম বাঁকাচাঁদের মতো। এবার আসো উভবতল, দেখতে কেমন হবে? উভয় পাশ, এবার সংজ্ঞা কিন্তু এভাবে দিবা, মানে শুধু যদি এই কথা লেখো যে লেন্সের এক পাশ উত্তল আর এক পাশ অবতল, হ্যাঁ এরকম যদি লেখো তাহলে কিন্তু হবে না। বা যে লেন্সের উভয় পাশ উত্তল উভয় পাশ অবতল, এইভাবে যদি লেখো তাহলে কিন্তু হবে না। অবশ্যই সংজ্ঞা দেওয়ার সময় শুরু এভাবে করতে হবে, যে উত্তল লেন্সের উভয় পাশ উত্তল, যে উত্তল লেন্সের এক পাশ সমতল এক পাশ উত্তল, যে উত্তল লেন্সের এক পাশ অবতল আর এক পাশ উত্তল, এইভাবে কিন্তু লিখতে হবে। ঠিক আছে? যদি তুমি এটা লেখো তাহলে সমস্যাটা কি? যদি শুধুমাত্র এভাবে লেখো যে লেন্সের, সাপোজ তুমি লিখলা যে লেন্সের উভয় পাশ অবতল, এভাবে তুমি লিখলা, এটা হচ্ছে উভবতল লেন্স। যে লেন্সের এক পাশ সমতল আর এক পাশ অবতল, এই যে লিখলা। যে লেন্সের, দেখো এবার খেয়াল করো, যে লেন্সের এক পাশ উত্তল আর এক পাশ অবতল, এই যে লিখলা, তাহলে দুইটা একই হয়ে গেল না? এইটা আর এইটা একই হয়ে গেল না? ঠিক আছে, তো এইটা কিন্তু এরকম দেখতে না, এটা দেখতে হচ্ছে এরকম, এই যে দেখতে হচ্ছে এরকম। ক্রিয়ানীতি একই, ক্রিয়ানীতিটা একই, কিন্তু দেখতে একটু আলাদা। উত্তল লেন্সগুলো শুরু হবে হচ্ছে মানে মানে উত্তল লেন্সের দুইটা প্রান্তে থাকবে দুইটা বিন্দু, এই যে একটা বিন্দু একটা বিন্দু, একটা বিন্দু একটা বিন্দু, একটা বিন্দু একটা বিন্দু। আর অবতল লেন্সে রেখা, এই যে একটা রেখা একটা রেখা, একটা রেখা একটা রেখা, একটা রেখা একটা রেখা, বুঝতে পারছো? কিন্তু এই লেন্সটা আর এই লেন্সটা, এদের ক্রিয়ানীতি কিন্তু একই রকম। এক পাশ অবতল আর এক পাশ উত্তল, এক পাশ অবতল আর এক পাশ উত্তল, কিন্তু দেখতে একটু পার্থক্য আছে। তাহলে আমি যদি সংজ্ঞা এভাবে লিখি যে লেন্সের এক পাশ উত্তল আর এক পাশ অবতল, তাহলে এটাও বোঝা যাবে আবার এটাও বোঝা যাবে। এই কারণে যখন আমার এই লেন্সের সংজ্ঞা দিতে হবে তখন শুরু করব যে উত্তল লেন্সের, আর যখন এই লেন্সের সংজ্ঞা দিতে হবে তখন যে অবতল লেন্সের, এটা দিয়ে শুরু করব। এখন দেখো এই ক্ষেত্রে প্লাস মাইনাস বসাবো। এই যে আলোক রশ্মি মনে করো এই পৃষ্ঠ থেকে আসলো, এই পাশ থেকে আসলো, তুমি চাইলে এই পাশ থেকেও নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি ধরে নিচ্ছি আলোক রশ্মি এই পাশ থেকে আসলো, তাহলে এই পাশ থেকে এসে প্রথম যে তলে পড়তেছে সেই তলটা দেখতে উত্তল না অবতল? উত্তল, তাহলে আর1 হবে প্লাস। পরে এই আলোক রশ্মিটা প্রথম তলে প্রতিসরণের পরে দ্বিতীয় তলে গিয়ে এইভাবে আপতিত হচ্ছে না? কেমন তলে আপতিত হচ্ছে? অবতল, তাহলে আর2 হবে মাইনাস। এই ক্ষেত্রে বলতো প্রথম তলে এইভাবে আলোক রশ্মি গিয়ে আপতিত হইল, আর1 কি হবে? আর1 হবে শূন্য না ইনফিনিটি, শূন্য না ইনফিনিটি। যদি মনে করো এরকম একটা বিন্দু হয়, আমি যদি বলি এই বিন্দুর ব্যাসার্ধ কত? শূন্য। বিন্দুর ব্যাসার্ধ কত? শূন্য। কিন্তু এরকম একটা সমতল, তার ব্যাসার্ধ কত? ইনফিনিটি, অসীম, এর কোনো বক্রতা নেই। তাহলে তুমি যদি একটা ব্যাসার্ধ আঁকো তাহলে সেই ব্যাসার্ধ কি হবে? অসীম ব্যাসার্ধ। ঠিক আছে, এই কারণে এটা হচ্ছে ইনফিনিটি। পরের যে তলটা সেই তলটা কি হবে? এই যে পরের যে তলটা সেটা কি হবে? আর2 কি হবে? মাইনাস। এই ক্ষেত্রে আর1 কি? আর1 হচ্ছে মাইনাস, আর2 কি? আর2 হচ্ছে মাইনাস। কেউ যদি বলে যে ভাই আমি এইভাবে আসবো না, আমি এই পাশ থেকে আসবো, তাহলে কেউ যদি এই পাশ থেকে আসে, দেখো এই পাশ থেকে আসলে আর1 হবে প্লাস, আর2 হবে প্লাস, ঘটনা একই। তুমি সূত্রের দিকে তাকাও, এই সূত্রে কি আছে? এখানে মাইনাস আছে না? তো তুমি আর1 এর মানটা প্লাস বসাইলে এই অংশটা প্লাস, আর2 এর মানটা প্লাস বসাইলে, মানে দুটাই প্লাস বসাচ্ছ, তাহলে এখানে এইটা মাইনাস, অর্থাৎ এইটা মাইনাস এটা প্লাস। এবার তুমি কি করলে? দুইটা মাইনাস বসাই দিলা, তাহলে সামনেরটা হবে মাইনাস, আর মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে প্লাস। তাহলে আগেও পার্থক্য ছিল, পরেও পার্থক্য। তোমার রেজাল্ট যদি আসে +10, আমার রেজাল্ট আসবে -10, এই জাস্ট পার্থক্য, বুঝতে পারছো? এই কারণে এইটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই যে ভাই আলোক রশ্মি আমি কোন পাশ থেকে আনবো। তোমার খুশি, তোমার ইচ্ছা, যে পাশ থেকে আলোক রশ্মি নিয়ে আপতিত করবা, যেভাবে তুমি লেন্স আঁকবা একই কথা, কোনো সমস্যা নেই। তাহলে এবার বলো এইটার ক্ষেত্রে কি হবে? প্রথম তল আর1 কি? মাইনাস, দ্বিতীয় তল আর2 কি? প্লাস। প্রথম তল আর1 কি হবে? ইনফিনিটি, প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি, যাই বলো কোনো সমস্যা নেই। আর এটা কি হবে? প্লাস হবে। আচ্ছা, এটা আর1 মাইনাস, এটা আর2 মাইনাস। ঠিক আছে, যদি এইভাবে আসতাম, এইভাবে আর1 প্লাস, এইভাবে আর2 প্লাস, একই কথা হইতো। ঠিক আছে, এখন অনেকে বলতেছে ভাই আগের ব্যাচে বলছিল যে আচ্ছা এই লেন্সটা এইভাবে না এঁকে, মানে এইভাবে তো হবে না, আপনি তো একটু ভুল আঁকছেন, বইতে এইভাবে আঁকা আছে, এই যে এইভাবে আঁকা আছে। ঠিক আছে, আচ্ছা আমি এইভাবে দাঁড়ানো আছি, হ্যাঁ এটা কে? আমি। এবার কে? আমি না, নাকি অন্য কেউ? আমি। তো ব্যাপারটা হচ্ছে তাই। ঠিক আছে, দুইটাই আসলে একই জিনিস, উল্টে আঁকছো, সমস্যা আছে? তো সমস্যা নেই, তুমি যেভাবে আঁকতে চাও আঁকতে পারো, কোনো সমস্যা নেই। লেন্স আর একটা আছে,
এই ক্ষেত্রে আরেকটা লেন্স বলা হয় সম উত্তল, সম উত্তল, ঠিক আছে। আর এখানে বলা হয় সম অবতল, সম বা সম অবতল, এটা বলা হয়। সম উত্তল মানে কি? সমতল উত্তল না, নেই, তল নেই, সম উত্তল। উত্তল কিন্তু সমানভাবে উত্তল, দুই পাশ সমানভাবে উত্তল, তার মানে দুই পাশের বক্রতার ব্যাসার্ধ সমান। তাহলে এই পাশে r1 ইকুয়াল টু প্লাস আর, r2 ইকুয়াল টু কি হবে? মাইনাস আর। এই যে আর এর মান সেম। তাহলে আমি একটা কথা বলতেছি, এই কথার একটু সত্যতা যাচাই করো তো। সকল সম উত্তল লেন্স উভ উত্তল লেন্স, কিন্তু সকল উভ উত্তল লেন্স সম উত্তল লেন্স নয়, ঠিক আছে। কখন কখন উভ উত্তল লেন্সকে আমি সম উত্তল লেন্স বলতে পারবো? যখন দুই পাশের বক্রতার ব্যাসার্ধ সমান হয়ে যাবে। ঠিক একইভাবে সমাবতল লেন্স, তো সমাবতল লেন্স হচ্ছে দুই পাশ সমানভাবে অবতল। তাহলে এই পাশটা দেখো, r1 এটা হচ্ছে মাইনাস আর, আর r2 এটা হবে প্লাস আর, এই হচ্ছে কাহিনী। তাহলে এখন পারা যাবে কোন লেন্স কি ধরনের বা কোন ক্ষেত্রে প্লাস হবে মাইনাস হবে, এটা বোঝা যাবে। এখন ম্যাথ করতে গেলে আমাদের উল্লেখ থাকবে যে সম উত্তল লেন্স, উভ উত্তল লেন্স, এরকম উল্লেখ থাকবে। ওইভাবে লেন্সটা আমি আঁকবো, তারপরে প্লাস মাইনাস দিয়ে দিব। একটা কনফিউশন তোমাদের ক্রিয়েট হয় যদি এমসিকিউতে আসে। মনে দেখো, একটু চিন্তা করো, আমি তোমাকে প্রশ্ন করলাম নিচের কোনটি উত্তল লেন্স নয়। সেখানে আমি বললাম, অপশন দিলাম 4টা অপশন, তোমার 2টা অপশনের মধ্যে কনফিউশন হবে। আমি প্রশ্ন করছি নিচের কোনটি উত্তল লেন্স নয়, সেখানে আমি অবতল উত্তলও দিলাম, উত্তল অবতলও দিলাম। দেখো কনফিউশন কেন হবে? এই নামের মধ্যে অবতলও আছে, উত্তলও আছে, এই নামের মধ্যে উত্তলও আছে, অবতলও আছে। এখন কথা হচ্ছে নিচের কোনটি উত্তল লেন্স নয় এটা বলছি, তখন কিন্তু তুমি কনফিউশনে পড়বা। তো এই কনফিউশনটা এক তুড়ি দিয়েই দূর করা যায়। কে কোন বংশের, কে কোন গোত্রের, এটা জানার জন্য নামের শেষে পদবি দেখা লাগে। যেমন নামের শেষে মোল্লা, নামের শেষে শেখ, তাহলে বোঝা যায় সে শেখ বংশের। নামের শেষে ব্যানার্জি, তাহলে বোঝা যায় সে ব্যানার্জি বংশের, বোঝা যায় না এটা? ঠিক তেমনি এখানে নামের শেষে তাকাবা, দেখো তয় তয় ল, তয় তয় ল, তয় তয় ল, এখানেও তয় তয় ল। তাহলে নামের শেষে উত্তল তয় তয় ল আছে, তাহলে তারা হচ্ছে উত্তল লেন্স। তাহলে কেউ যদি বলে অবতল উত্তল, নামের শেষে কি আছে? তয় তয় ল, তাহলে সেটা উত্তল লেন্স। আর এদের নামের শেষে দেখো যে বোতল, 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 বোতল আছে, তাহলে নামের শেষে বোতল দেখে বুঝে যাবা সেটা হচ্ছে অবতল লেন্স। তাহলে এই কনফিউশন আর হবে যে কোনটা কোন ধরনের লেন্স। তাহলে আশা করি এই জিনিসগুলো পারবা। তো নেক্সট ক্লাসে আমরা এই সূত্র রিলেটেড ম্যাথ প্রবলেমগুলো সলভ করবো। আজকে এই পর্যন্ত, ওকে।